আমাদের সবাইকেই স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসে। যে আমাদের যে আপার প্রাইমারি যে ক্লাসগুলো চলছিল, যেগুলো আমাদের সাইকোলজিক্যাল বা সাইকো সোশ্যাল আসপেক্ট অফ ফিজিক্যাল এডুকেশন। সোশ্যালজি পার্টটা যদিও আলাদা আছে, এটা হচ্ছে সাইকোলজিক্যাল আসপেক্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, যেটা ইউনিট 3। একদম আমরা আজকে শেষ টপিক নিয়ে আমরা আলোচনা করব। এখন এই আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, যেটা হচ্ছে পার্সোনালিটি ইন ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শারীর শিক্ষায় ব্যক্তিত্ব। এখন এই টপিকটি শুধুমাত্র যে এই ডাব্লিউবিএসএসসি আপার প্রাইমারির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, এই টপিকটি আপার প্রাইমারি, এসএলএসটি, ইউজিসি নেট সেট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তো গুরুত্বপূর্ণ বটেই। সেই সাথে তোমাদের প্রত্যেকের পার্সোনালিটি কেমন, তাদের পার্সোনালিটি বিহেভিয়ার কেমন, বা প্রত্যেক ব্যক্তির পার্সোনালিটি কেমন হওয়া উচিত, বা কোন খেলার সাথে কোন ধরনের কাজের সাথে কেমন পার্সোনালিটি হওয়া উচিত, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করব বা জানার চেষ্টা করব। তাই সবাইকে আমরা অনুরোধ, যেহেতু পার্সোনালিটি একটা গুরুত্বপূর্ণ টপিক, শুধুমাত্র এক্সাম পারপাস নয়, তোমাদের ফিউচার কেরিয়ারের জন্য তোমার কেমন পার্সোনালিটি হওয়া উচিত, তাই সবাইকে বলবো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনতে। খুব একটু বড় অনেকগুলো বিষয় এখানে আমরা জানবো, সেগুলোর জন্য হলো খুব মনোযোগ দিয়ে ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটিকে থাকার জন্য এবং ক্লাসটি মনোযোগ দিয়ে শোনা এবং বোঝার জন্য। যখনই কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তাহলে সাথে সাথে আমাকে কিছু কোয়ারিজ করার জন্য। তাহলে এখানে কি লেখা আছে আমরা তো নিশ্চয়ই বলবো। তার আগে দেখো, শুরুতেই যদি আমরা বলি যে পার্সোনালিটি বলতে আমরা কি বুঝি, বা পার্সোনালিটি আমরা কাকে বলবো। ব্যক্তিত্ব কি? পার্সোনালিটি কথার অর্থ হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কি? আসলে ব্যক্তিত্ব হলো একজন মানুষ, এই যে আমরা যারা আছি, আমাদের একটা শারীরিক বলো, একটা মানসিক বলো, একটা আবেগ বলো, মানে ইমোশনাল, এবং আমাদের যে সামাজিক গুণাবলী, তার একটা সমষ্টি, মানে একজন একজন মানুষের একটা পরিপূর্ণ সমষ্টি, যা কি করে, যা আমাদেরকে অন্য ব্যক্তিদের থেকে আলাদা করে তোলে। ব্যাপারটা বোঝা গেল না? খুব সহজ ভাষায় যদি আমরা বলি যে ব্যক্তিত্ব হলো একজন মানুষের তার সম্পূর্ণ আচার আচরণ, একজন মানুষের যা আচার আচরণ করবে তার সামগ্রিক আচার আচরণের যে সমষ্টি, সেই সমষ্টিটি হলো ব্যক্তিত্ব। যেটা কি করছে, যেটা আমাকে আমাকে অন্য ব্যক্তিদের থেকে আমাকে আলাদা করে তুলছে। এখন এই ব্যক্তিত্ব নির্ধারণ আমরা করব কিভাবে? ধরো আমরা যদি খুব সহজ করে তোমাদেরকে বলি যে আমরা কিভাবে চিন্তা করব, আমাদের চিন্তা ভাবনা, আমরা কি অনুভব করি, আমাদের ফিলিংস, আমাদের অনুভূতি, এবং আমরা কি আচরণ করব, সেই সমস্ত আচার আচরণ, এবং অন্যদের সাথে আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করব, এই যে সামাজিক মিথস্ক্রিয়া বা সামাজিক প্রক্রিয়া, এই সমগ্র কিছুই হচ্ছে কি, হচ্ছে ব্যক্তিত্ব। সেই জন্য দেখো এখানে পরেই লেখা আছে ব্যক্তিত্ব বলতে বোঝায় একজন ব্যক্তির শারীরিক, মানসিক, আবেগীয় এবং সামাজিক বৈশিষ্ট্যের সমষ্টি, যা কি করছে, যা তাকে চিন্তা, অনুভব, আচরণ, অন্যদের সঙ্গে যোগাযোগ করার স্বতন্ত্র করে তোলে। এটাই হচ্ছে ব্যক্তিত্ব। মূল কথা হচ্ছে ব্যক্তিত্ব হচ্ছে একটা সার্বিক, একটা সামগ্রিক সম্পূর্ণ আচার আচরণ, যা আমাকে অন্য মানুষদের সাথে, অন্য কোনো বন্ধু বান্ধব বলো, অন্য কোনো ক্লাসমেট বলো, সবার থেকে আমাকে আলাদা করে তোলে। এখন এখানে বেশ কিছু আমরা যদি ডেফিনেশন গুলো যদি দেখি, যেটা হচ্ছে গার্ডেন আলপট, আলপটের যে ডেফিনেশন, সেখানে দেখো বলা আছে, খুব সুন্দর কথা বলা আছে। সেখানে বলা আছে যে পার্সোনালিটি কি, ব্যক্তিত্ব হলো মানসিক শারীরবৃত্ত উপাদানের গতিশীল সংগঠন। অর্থাৎ এই যে যা কি করছে, পরিবেশের সাথে সাথে নিজেকে অভিযোজন নির্ধারণ করে, মানে একটা যে কোনো পরিবেশের সাথে নিজেকে কি করছে, মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া, সেটাই হচ্ছে তোমার কি, এখানে গার্ডেন আলপোর্ট এই কথাটাকেই বলেছে পার্সোনালিটি। তাহলে দুটো দুটো কথা একটা এই ডেফিনেশন থেকে আমরা বলতে পারি। এক হচ্ছে কি, ডাইনামিক অর্গানাইজেশন, মানে কি একটা একটা কি বলছে, ডাইনামিক মানে কি, ডাইনামিক মানে একটা চলমান, একটা গতিশীল একটা প্রক্রিয়া, যেটা কি করছে, অভিযোজন করছে, অ্যাডজাস্টমেন্ট করছে। তাহলে কি সিম্পল এই দুটো করে গার্ডেন আলফ্রেড বলেছিল যে ব্যক্তিত্ব হলো একটা আমাদের যে একটা গতিশীল প্রক্রিয়া, যা কি করছে, যে আমাদের মানসিক বা শারীরবৃত্তীয় উপাদানের সাথে পরিবেশের সঙ্গে কি একটা সামঞ্জস্য তৈরি করছে, অভিযোজন তৈরি করছে। সেটাই হচ্ছে গার্ডেন আলফ্রেড তার ডেফিনেশনে বলেছে। আমরা যদি এদিকে দেখি যে এরিকসনের ডেফিনেশন অনুযায়ী, সেখানে কি বলেছে, সরি আইজ্যাংকের ডেফিনেশন অনুযায়ী সেখানে বলেছে যে পার্সোনালিটি হলো কি,
একটা যেটা সার্বিক আমাদের চরিত্র বলো, আমাদের মেজাজ বলো, আমাদের বুদ্ধি বলো, বা আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, শারীরিক যে গঠন, হ্যাঁ, এবং এই গঠনের উপর কি একটা স্থায়ী এবং দীর্ঘস্থায়ী একটা সংগঠন, মানে পার্সোনালিটি কি বলছে যে একটা ব্যক্তিত্ব বা ব্যক্তির একটা সামগ্রী, যেখানে আমাদের সমস্ত কিছু থাকবে, আমাদের বুদ্ধি থাকবে, আমাদের শারীরিক সংগঠন থাকবে, এবং এবং সেগুলোকে আমাদের একটা স্থিতিশীল বা দীর্ঘস্থায়ী আমাদের দিকে নিয়ে যাবে। যেগুলো পার্সোনালিটি বিষয়টা হচ্ছে যেটা তোমার একটা লং টার্ম, যেটা হচ্ছে দীর্ঘদিন তোমার মধ্যে চলতে থাকবে তোমার ব্যক্তিত্ব। এখন এই সামগ্রিক কথাগুলোকে যদি আমরা এক জায়গায় করে খুব সহজ করে তোমাদের মতো করে যদি বলার চেষ্টা করি যে পার্সোনালিটি তাহলে বিষয়টা কি, এখন খুব সহজ করে দেখো পার্সোনালিটি বলতে যে একজন ব্যক্তি তার যে সার্বিক আচার আচরণ, যে সামগ্রিক যে আচার আচরণ, সেই সামগ্রিক আচার আচরণকেই আমরা বলবো হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। এখন এই নেচার এন্ড ক্যারেক্টারিস্টিক্স এ যাওয়ার আগে আমি তোমাদের যদি আরেকটু কথা বলি যে এই ব্যক্তিত্ব আমরা ফিজিক্যাল এডুকেশনে আমরা গুরুত্বপূর্ণ কেন, বা ফিজিক্যাল এডুকেশনে আমরা কেন এই ব্যক্তিত্ব নিয়ে এত কথা বলতে হচ্ছে, কারণ এই ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষায় একজন ব্যক্তিকে তার সর্বাঙ্গীন বিকাশ বা সর্বাঙ্গীন ব্যক্তিত্ব গঠন করতে সাহায্য করে। কিভাবে সার্বিক গঠন করতে সাহায্য করে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, তার মানসিক ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, এবং তার আবেগ ইমোশনাল ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, এবং তার কি হচ্ছে বিভিন্ন প্রকার ভ্যারাইটিস অফ স্কিল ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। এখন খেলাধুলার মাধ্যমে কি হয়? খেলাধুলার মাধ্যমে ফিজিক্যাল এডুকেশন এন্ড গেমস এন্ড স্পোর্টস এর পার্টিসিপেশনের মাধ্যমে কি তৈরি হবে? তোমার মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হবে, তোমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি হবে, তোমার মধ্যে একটা কি বলবো একটা টিম ওয়ার্ক, টিম বন্ডিং, কোঅপারেশন তৈরি হবে, তোমার মধ্যে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স তৈরি হবে। ধরো একজন ছাত্র নিয়মিত ধরো ফুটবল খেলছে বা ভলিবল খেলছে বা ক্রিকেট খেলছে, তার মধ্যে থেকে কি হচ্ছে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো, তাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, পরস্পরের মধ্যে সহযোগিতা, তার ইমোশনকে কন্ট্রোল করার ক্ষমতা, এগুলোকে বৃদ্ধি পায়। এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে একটা সার্বিক বিকাশ হওয়া সম্ভব। তাহলে এখন গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তিত্বর এই সার্বিক আচার আচরণ কি? ব্যক্তিত্ব মানে হচ্ছে তার সম্পূর্ণ একজন মানুষের সম্পূর্ণ আচার আচরণকে বোঝাবো। এবং এই যে সম্পূর্ণ আচার আচরণের মধ্যে কি কি থাকছে? ব্যক্তিত্ব ফিজিক্যাল থাকছে, মানসিক থাকছে, ইমোশনাল থাকছে, সোশ্যাল থাকছে, এই সমস্ত দিকের সার্বিক বিকাশকেই আমরা বলবো কি একজন ব্যক্তিত্ব। এবার যদি আমরা আসি যে এই নেচার এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি, অর্থাৎ একটা ব্যক্তিত্বের যে প্রকৃতি এবং বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, এখন সেটা আমরা যদি এখন জানি। এখন দেখো একজন ব্যক্তিত্বের আহ, যে তার ডেফিনেশন গুলো বললাম, যে একটা সার্বিক যে আচার আচরণ, সেই সার্বিক আচার আচরণের সমষ্টি হচ্ছে ব্যক্তিত্ব। এখন তাহলে এই ব্যক্তিত্বের মধ্যে তার নেচার কেমন হওয়া উচিত? যেমন ধরো একটা প্রথমে বলা আছে আমরা ইউনিকনেস। এবং ইউনিকনেস বলতে আমরা সাধারণত কি বুঝি? ইউনিকনেস হচ্ছে দেখো একজন ব্যক্তির মধ্যে কি হয়, প্রত্যেক ব্যক্তির আচার আচরণ আলাদা, প্রত্যেক ব্যক্তির মধ্যে দেখতে আলাদা, এখন প্রত্যেক মানুষের মধ্যে একটা তার ব্যক্তিত্ব থেকে আলাদা আলাদা। এখন কেউ কি হয়, কেউ খুব বেশি আত্মবিশ্বাসী হয়, আবার কেউ সবার সাথে খুব একটু মিশুকে হয়, কেউ আবার একা থাকতে পছন্দ করে। এখন ধরো যখন তোমরা একই ক্লাসে যখন তোমরা কেউ পড়ছো, সবার তো একই রকম আচার আচরণ নয়। এখন এই ভিন্নতাই, এই যে প্রত্যেকের মধ্যে যে আচার আচরণের যে ভিন্নতা, এই ভিন্নতাকে বলছে ইউনিকনেস। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মধ্যে একটা আলাদা তার স্বতন্ত্র আছে। আবার ডাইনামিক অ্যান্ড চেঞ্জিং, কেন বলছে ডাইনামিক অ্যান্ড চেঞ্জিং? যেখানে যে পার্সোনালিটি ব্যক্তিত্ব একটা চলমান প্রক্রিয়া, যেটা কি করছে সময়ের সাথে সাথে সে তার পরিবর্তন হচ্ছে। কারণ এটা একটা স্থির কোনো প্রক্রিয়া নয়, এটা পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হয়? ধরো যে কোনো একটা ছেলে ছোটবেলায় খুব সে ধরো লাজুক প্রকৃতির ছিল, যখন দীর্ঘদিন পর একটা সময়ের পর কিন্তু তার আচার আচরণ কিন্তু সবসময় একই রকম থাকে না। এই যে ধরো একসময় সে লাজুক ছিল, সে সবার কাছ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করতো, কিন্তু এই যে আচার আচরণ, যে এই যে ভিন্নতা, এই যে বড় হয়ে সে যখন তার এই লাজুক মনোভাবটাকে কাটিয়ে সে যখন নিজের প্রতি আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠলো, বা তার ইন্ট্রোভার্ট থেকে সে এক্সট্রোভার্টে পরিণত হলো, এই যে কেন হলো? কারণ তার অভিজ্ঞতা এবং তাকে এনভায়রনমেন্ট তাকে তার যে পার্সোনালিটিকে চেঞ্জ করেছে। তাহলে এগুলো কি হচ্ছে? ডাইনামিক নেচার। সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে এগুলো চেঞ্জ হয়। আর হচ্ছে কি ইন্টিগ্রেটেড অ্যাজ হোল। তিনি বলেছে যে একটা বিভিন্ন বৈশিষ্ট্য বা একটা এই পার্সোনালিটি কি হচ্ছে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে তার একটা সমষ্টিগত রূপ। কেন? যে ব্যক্তিত্ব কোনো একটা নির্দিষ্ট একক কোনো গুণ নয়। এই গুণটা কি করছে? মানুষের চিন্তা বলো, মানুষের আবেগ বলো, মানুষের আচরণ বলো, সবকিছুকে কি করছে একসাথে নিয়ে মিলে মিশেই কিন্তু একটা ব্যক্তিত্ব গঠন করছে।
আরেকটা কি বলেছে, অর্গানাইজ স্ট্রাকচার। অর্গানাইজ স্ট্রাকচার মানে কি, ব্যক্তিত্ব একটা সুসংগঠিত এবং একটা অর্থপূর্ণ একটা প্রক্রিয়া। সুসংগঠিত কেন বলা হচ্ছে, কারণ ব্যক্তিত্ব কখনো এলোমেলো কোনো একটা বিষয় নয়, একটা সুশৃঙ্খল একটা গঠন প্রক্রিয়া। ধর একজন মানুষের একটা নির্দিষ্ট কোনো আচার বা নির্দিষ্ট কোনো আচরণ যখন থাকে, সেটা কিন্তু হঠাৎ করে কিন্তু রাতারাতি বদলে যায় না। বদলে যায় কি, ধরো কারো একটা পার্সোনালিটি এরকম রাতারাতি বদলানো সম্ভব? কখনোই সম্ভব না। সেই জন্য বলছি এটা একটা অর্গানাইজ স্ট্রাকচার। এরপরে আসছে হচ্ছে কি, কনসিস্টেন্সি ইন বিহেভিয়ার। ইয়েস, এই কনসিস্টেন্সি মানে কি, ব্যক্তিত্ব যদি একজন মানুষের যেমন হবে, তার একটা ধারাবাহিকতা থাকে। পার্সোনালিটি আমরা তখনই বলবো যে এই মানুষটা এরকম। ডে বাই ডে যদি তার ব্যক্তিত্ব কখনো চেঞ্জ হয় না, যা তার বিহেভিয়ার সেটা তো একই রকম থাকে, প্যাটার্ন থাকে। সেই জন্য বলছে কনসিস্টেন্সি ইন বিহেভিয়ার, অর্থাৎ আচরণ যেটা হবে সেটা একটা স্থায়ী, একটা অনেক সময় চলমান ভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকে। যে ধরো একটা চলমান কেন বলছি যে দীর্ঘদিন ধরে চলতে থাকে, ধরো আহ কোনো একটা ছাত্র যেহেতু সবসময় সে একটা নির্দিষ্ট টাইম মতো আসে, এখন এই যে নির্দিষ্ট টাইম মতো আসে তার মানে কি, তার মধ্যে থেকে একটা নিয়মিত এবং দায়িত্বশীলতা তৈরি হয়। এবং এটাই কি হচ্ছে, এটাই হচ্ছে প্রত্যেক ব্যক্তির একটা পার্সোনাল ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আমরা বলতে পারি। এবং তারপরে দেখো গোল ওরিয়েন্টেড এন্ড অ্যাডাপটিভ। ইয়েস, ব্যক্তিত্ব কি বলছে, এর লক্ষ্যমুখী এবং পরিবেশ অনুযায়ী এটা কিন্তু হতে সক্ষম। কিভাবে, যে একজন ধরো মানুষের লক্ষ্য কি কোনো কিছু অর্জন করা, এবং সেই অর্জনটা কি এমন হবে, পরিবেশের সাথে খাপ খাইয়ে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সেই লক্ষ্যটাকে পূর্ণ করতে হবে। এখন একজন খেলোয়াড় কি করে, তার যে বিভিন্ন পরিস্থিতি বা সিচুয়েশন অনুযায়ী তার কি করছে, নিজের তার যা দক্ষতা আছে, নিজের যা এবিলিটি আছে, নিজের যা কৌশল আছে, সেই কৌশলগুলোকে অ্যাপ্লাই করে, সেই কৌশলগুলোকে পরিবর্তন করে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য চেষ্টা করে। মানে কি, গোল অ্যাডাপটিভ। গোল ওরিয়েন্টেড মানে একটা নির্দিষ্ট লক্ষ্যকে জেতার জন্য সেই কাজটা করা হয়। এটা হচ্ছে পার্সোনালিটি। এরপরে আছে কি, ইনফ্লুয়েন্স বাই হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট। ইয়েস, বংশগত এবং পরিবেশগত উপাদানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। কিভাবে ভূমিকা রাখে, যে একটা ব্যক্তিত্ব কিন্তু তার জন্মগত এবং তার পরিবেশগত দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার বংশগত গুরুত্বপূর্ণ যেমন, তার পরিবেশগত গুরুত্বপূর্ণ। কারণ পরিবেশ থেকে যেমন কিছু গুণ আসে, তেমনই আবার যেমন স্কুল, কলেজ, সমাজ, সোসাইটি এগুলো থেকেও আমরা কিন্তু নতুন নতুন কিছু শিখি। যে জন্য বলছি ইনফ্লুয়েন্স দুটোই, আমরা বংশগত থেকেও পাবো কিছু, বাবা মা থেকে প্রাপ্ত কিছু পাবো, আবার পরিবেশের দ্বারাও আমরা নতুন নতুন কিছু শিখবো। আর আছে কি, এক্সপ্রেস থ্রু অ্যাকশন। ইয়েস, কারণ ব্যক্তিত্ব কিন্তু সরাসরি যে আমরা দেখবো, দেখে কিন্তু দেখা যায় না, ব্যক্তিত্বকে সরাসরি দেখা যায় না। কিসের মাধ্যমে দেখা যায়, আমাদের যে বিহেভিয়ার, আমাদের আচার আচরণ, তার মাধ্যমে আমরা ব্যক্তিত্ব দেখি। তাহলে কেউ যদি আমরা যদি অনেক সময় এমন করি, ধরো কেউ কাউকে দেখলাম যে কেউ কোনো বিপদে বলে সে বারবার তাকে সাহায্য করছে, মানে কি সে অনেকটা ব্যাপারটা কি সহানুভূতিশীল বলে সে সাহায্য করছে, কেউ দেখছে ইগনোর করছে। একজন সাহায্য করছে সহানুভূতিশীল বলে, আরেকজন ইগনোর করছে। তাহলে এইগুলো কি করছে, এক্সপ্রেস থ্রু অ্যাকশন, এই যে আমাদের যে বিহেভিয়ার তার মাধ্যমে কিন্তু আমরা ব্যক্তিত্বকে খুঁজে চাই। আর এটা কি হচ্ছে, মাল্টি ডাইমেনশনাল, যেখানে ফিজিক্যাল বলো, মেন্টাল বলো, সোশ্যাল বলো, ইমোশনাল বলো, এই সামগ্রিক দিকের সমন্বয় হচ্ছে কি ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব নির্দিষ্ট কোনো স্পেসিফিক শুধুমাত্র ফিজিক্যাল দিকে হবে বা শুধুমাত্র মেন্টাল দিকে এমন নয়। এই যে সমস্ত দিকগুলো মিলে একজন মানুষকে পরিপূর্ণ একজন মানুষ হিসাবে গড়ে তোলে, একজন সম্পূর্ণ ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করে। তাহলে খুব সিম্পল ভাবে যদি আমরা নেচার ক্যারেক্টারিস্টিক্স বলি, ব্যক্তিত্বটা একটা জটিল এবং একটা গতিশীল প্রক্রিয়া। এবং গতিশীল প্রক্রিয়াকে কেন বলছি, কারণ এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। যা কি করছে, একজন মানুষকে অন্য মানুষের থেকে আলাদা করে তুলছে, এবং আলাদা করে তুলছে শুধু এই নয়, একজন মানুষকে একজন পরিপূর্ণ একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। এই হচ্ছে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি। এবার যদি আসি আমরা ফ্যাক্টরস এফেক্টিং অফ পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্ব, এই যে যে আমরা কথাগুলোকে বললাম যে ব্যক্তিত্ব একজন ব্যক্তির সার্বিক যে আচার আচরণ, তাহলে এই সার্বিক আচার আচরণকে ভালোভাবে গড়ে তুলতে বা কোন কোন উপাদানগুলো এই যে ব্যক্তিত্বের উপর সরাসরি প্রভাব বিস্তার করে, সেগুলো যদি আমরা দেখে থাকবো। ফার্স্ট, হেরিডিটি। হেরিডিটি মানে কি, বংশগত। এখন জিনের থেকে, ধরো জিনের দ্বারা মা বাবা থেকে প্রাপ্ত বা কিছু বৈশিষ্ট্য, যেমন মেধা বলো, আচার আচরণ বলো, প্রবণতা বলো, শৃঙ্খলা বলো, ডিসিপ্লিন, এগুলো কিছুটা বাবা মা থেকে প্রাপ্ত হয় ঠিকই, এবং জন্মগত থেকে আমরা কিছু কিছু বৈশিষ্ট্য অবশ্যই পেয়ে থাকি। কিন্তু সবকিছু যে জন্মগত থেকে আমরা পাবো এমন কিছু নয়। জন্মগতর বাইরেও কিন্তু আমরা কোনো কিছুকে, যেগুলো থেকে আমরা শিখি, কিন্তু কিছুটা কি হয়, কিছু কিছু আচার আচরণ যেগুলো আমরা জন্মগত থেকে পাই।
যেমন ধরো যে কথাগুলোকে বললাম যে আমাদের স্বভাব, বাবা মা থেকে প্রাপ্ত স্বভাব, আমাদের বুদ্ধি, আমাদের মেজাজ, এগুলো কিন্তু অনেক সময় বাবা মার কাছ থেকে আসে। তাই যদি বাবা মা অনেক সময় দেখা যায় বাবা মা যদি শান্ত প্রকৃতির হয়, তাহলে কি হবে, সন্তান অনেক সময় শান্ত প্রকৃতির হয়ে থাকে। তাহলে হেরিডিটি একটা factor। আর আছে এনভায়রনমেন্ট, যে কথাটাকে বলছিলাম, যে এনভায়রনমেন্ট কিন্তু একজন মানুষকে একটা আদর্শ ব্যক্তিত্ব গড়ে তুলতে কিন্তু পরিবেশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যে একজন ব্যক্তিত্ব যে তার কোন পরিবেশের মধ্যে সে বড় হচ্ছে, কোন পরিবেশের মধ্যে সে, তার সামাজিক পরিবেশ কেমন, তার সংস্কৃতি কেমন, যা তার কিন্তু ব্যক্তিত্বের উপর ভীষণ ভাবে প্রভাব বিস্তার করে। এখন ভালো পরিবেশে যদি তুমি থাকো, তাহলে একটা কি, যদি নিয়মিত তুমি একটা পড়াশোনা ভালো এনভায়রনমেন্টে থাকো, তাহলে তোমার মধ্যে একটা ভালো অভ্যাস তৈরি হবে। আবার খারাপ পরিবেশে তোমার মধ্যে কি হবে, নেতিবাচক একটা পরিবেশ তৈরি হবে। এই জন্য বলা হয় যে উম, যে অসৎ সঙ্গ থেকে সৎসঙ্গ অনেক বেশি ভালো। কথায় আমরা প্রবাদ বাক্য অনেক সময় আছে যে সবসময় ভালো সঙ্গে থাকো, তাহলে নিশ্চয়ই সেখান থেকে তুমি ভালো কিছু পাবে, সেখান থেকে খারাপ কিছু পাবে না, এবং যেটা তোমার মধ্যে পরবর্তীকালে তোমার পার্সোনালিটির মধ্যে সেই গুণাবলীগুলো পরিস্ফুটিত হবে। আর কি বলছি, এডুকেশন, ইয়েস, এডুকেশন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেগুলো তোমার সরাসরি পার্সোনালিটিকে প্রভাব বিস্তার করে। কিভাবে? কারণ দেখো, শিক্ষা, এডুকেশন, তুমি যত বেশি শিক্ষিত হবে, তোমার মধ্যে কি হবে, তোমার মধ্যে চিন্তা ভাবনা, হ্যাঁ, তোমার মধ্যে থিঙ্কিং, তোমার বিহেভিয়ার, তোমার সেলফ রেসপেক্ট, হ্যাঁ, এগুলো এগুলো কি হবে, এগুলো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তোমার মধ্যে এগুলো গঠন করার জন্য। এখন শিক্ষিত যে ব্যক্তি, তার যে সাধারণ যুক্তি বা চিন্তা দিয়ে সবকিছু একটা বিশ্লেষণ করা, যে কোনো সমস্যা বা একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটা তোমার পার্সোনালিটির উপর প্রভাব বিস্তার করে। আবার আছে কি, কালচার, ইয়েস, কালচার কি বলছে, যে সমাজের কিছু কিছু নিয়ম, ধরো তার কিছু নিয়ম আছে, যেমন নর্মস, ভ্যালু, বিলিফ, কাস্টম, সোসাইটি, এগুলো কি করে পার্সোনালিটির উপর সরাসরি প্রভাব ফেলে। কারণ মানুষ, এই যে কি বলবো, ধরো ধরো যাক যে যে সমাজে একটা শৃঙ্খলা প্রধান একটা সমাজ, যেখানে একটা ডিসিপ্লিন আছে, যেখানে সেখানে কি হয়, মানুষ সেই সমাজকে, মানুষের মধ্যে একটা সুশৃঙ্খলাবদ্ধ একটা তৈরি হতে বাধ্য করে। যেখানে কোনো সুশৃঙ্খল নেই, উচ্ছৃঙ্খল জীবনযাপন, সেখানে কোনো শৃঙ্খলা তৈরি হবে, কখনোই তৈরি হবে না। আবার বলছি কি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ইয়েস, দেখো পরিবেশের কে যদি একটা ভালো ব্যক্তিত্ব গড়ে তুলতে চায়, তাহলে অবশ্যই আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই ভালো হওয়া দরকার। কারণ কারণ এই যে ধরো পরিবেশ, যে যে পারিবারিক যে পরিবেশ এবং অভিভাবকের আচার আচরণ, অভিভাবকের সাথে কিভাবে তার সম্পর্ক, এই সবই কিন্তু ব্যক্তিত্ব গঠনের উপর একটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে গুরুত্বপূর্ণ পালন করবে, ধরো একটা যদি প্যারেন্টস এর সাথে যদি একটা ভালোবাসা, একটা স্নেহময় একটা সম্পর্ক হয়, তাহলে কি হয়, সেই তার মধ্যে কি একটা আত্মবিশ্বাস, একটা সেলফ কনফিডেন্স কিন্তু ভীষণ ভাবে ডেভেলপ হয়। এবার আছে পিয়ার গ্রুপ। পিয়ার গ্রুপটা কি, সহপাঠী বা বন্ধু বান্ধব, ইয়েস। এখন বন্ধু বান্ধব এবং সহপাঠী, এদের মেলামেশার মধ্যে কিন্তু একজন ব্যক্তিকে একদম সামাজিক আচার আচরণ গঠনে কিন্তু বিশেষভাবে ভূমিকা পালন করে। কিভাবে ভূমিকা পালন করে, যে একটা ভালো বন্ধু যদি হয়, ভালো বন্ধুর সাথে যদি ভালো অভ্যাস গড়ে উঠবে, একটা খারাপ বন্ধুর সাথে থাকলে কি হবে, একটা খারাপ অভ্যাস কিন্তু গড়ে উঠবে। তাই সবসময় কি করতে হবে, ভালো বন্ধুর সাথে সঙ্গ নিতে হবে, কখনোই খারাপ পরিবেশ, খারাপ বন্ধু বান্ধব, তাদের সাথে কিন্তু কখনোই সঙ্গ নেওয়া চলবে না। এবার আসে কি হচ্ছে, মিডিয়া অ্যান্ড টেকনোলজি, ইয়েস, মিডিয়া এবং প্রযুক্তি কিন্তু এই পার্সোনালিটির সাথে ভীষণ ভাবে যুক্ত। কেন? এই যে ধরো টিভি, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, এগুলো মানুষের চিন্তা এবং আচরণের মধ্যে কিন্তু ভীষণ ভাবে একটা পরিবর্তন আনে। কিভাবে পরিবর্তন আনে, শিক্ষামূলক কন্টেন্ট, তুমি যদি একটা কোনো ভালো কোনো শিক্ষামূলক কন্টেন্ট দেখো, তার একটা যে প্রভাব, হ্যাঁ, তার সাথে একটা ভালো প্রভাব, বা আবার যদি অতিরিক্ত কোনো খারাপ কন্টেন্ট দেখো, তার একটা নেতিবাচক প্রভাব কিন্তু তোমার মধ্যে ফেলবেই ফেলবে নিশ্চয়ই। তাহলে এইগুলো কি, মিডিয়া টেকনোলজি তোমার মধ্যে কি প্রভাব ফেলবে, কি ফেলবে, নিশ্চয়ই ফেলবে। এবার আসছে আমাদের ফিজিক্যাল হেলথ, আমাদের যে শারীরিক স্বাস্থ্য। এখন যদি ভালো স্বাস্থ্য কি করবে, ইনফ্লুয়েন্স অবশ্যই তোমাকে সবসময় কি করবে, মুড, এনার্জি, একটা ইন্টারাকশন অন্যের সাথে, কথোপকথনের সুযোগ, বা তোমার মধ্যে একটা কি করবে, তোমার মধ্যে একটা নেতি পজিটিভ একটা অ্যাটিটিউড তৈরি করবে, যা ফলে কি হয়, সুস্থ মানুষ খুব বেশি সক্রিয় হয় এবং ইতিবাচক মানসিকতা তৈরি হয়। আবার আছে কি, তোমার লাইফ এক্সপিরিয়েন্স, ইয়েস, জীবনের অভিজ্ঞতা, এটা তোমার পার্সোনালিটির উপর ভীষণভাবে প্রভাব ফেলে। কিভাবে পার্সোনালিটির উপর প্রভাব ফেলে, ধরো জীবনের ভালো মন্দ, আবেগ, আচার আচরণ, এগুলো কি হচ্ছে, এগুলো তোমার পার্সোনালিটির উপর একটা দীর্ঘস্থায়ী লং টার্ম এফেক্ট ফেলে। কারণ আমাদের যদি সাফল্য কি করে, আমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়, আবার ব্যর্থতা আমাদের মধ্যে কি করে, ব্যর্থতা থেকে আমরা কোনো কিছু শিখি, সেই শেখাটাকে উন্নতির দিকে নিয়ে যেতে হয়। তাহলে এই যে লাইফ এক্সপিরিয়েন্স, জীবন তোমার কেমন, তার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে কিন্তু পার্সোনালিটি প্যাটার্ন।
আবার হচ্ছে তোমার ইকোনমিক স্ট্যাটাস, যদিও খুব একটা এটার সাথে সম্পর্ক নয়, তবুও আমি এখানটায় রেখেছি, কারণ অনেক সময় ইকোনমিক স্ট্যাটাস কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পার্সোনালিটির উপর কোনো না কোনো ভাবে প্রভাব ফেলে। এখন দেখো আর্থিক অবস্থা খুব একটা সরাসরি ডিপেন্ড না করলেও কোনো কোনো সময় কি করে মানুষের সুযোগ সুবিধা, তার সামাজিক আচরণ গড়ে ওঠার পেছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো যদি অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়া যায়, তাহলে কি হবে, সেই ব্যক্তির আচার আচরণ উন্নত করতে অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি সহজ সরল হবে। তাহলে এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে একটা পার্সোনালিটি, যে আমরা কোন কোন ফ্যাক্টরস যেগুলো আমাদের একটা ভালো পার্সোনালিটিকে গড়ে তুলতে সাহায্য করবে, সেই দিকগুলো আমরা, যে এই যে বারবার বলছিলাম যে একজন ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে আলাদা করে তুলছে, তাহলে কোন কোন ফ্যাক্টর গুলো একজন ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে আলাদা আলাদা করে তুলছে, সেই ফ্যাক্টর গুলো হচ্ছে এগুলো। এখন যদি আমরা আসি কম্পোনেন্টস অফ পার্সোনালিটি, অর্থাৎ এই যে ব্যক্তিত্বের যে সমস্ত উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো কেমন, কোন কোন উপাদানগুলো যে আমাদের ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে, সেগুলো যদি আমরা এখন বুঝতে চাই, তাহলে দেখো ফার্স্ট আছে কি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, শারীরিক গঠন। সরি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, শারীরিক গঠন। এখন শারীরিক গঠন এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ আমাদের দেহের গঠন কেমন হবে, আমাদের চেহারা কেমন হবে, আমাদের স্বাস্থ্য কেমন হবে, আমাদের স্ট্রেংথ কেমন হবে, এই সমস্ত গুলো কিন্তু পার্সোনালিটির একটা অন্তর্ভুক্ত। কারণ ধরো একজন খেলোয়াড় যদি ফিট এবং শক্তিশালী হয়, তাহলে তার মধ্যে কি হবে, বেশি তার ভিতর একটা কনফিডেন্স বাড়বে, আত্মবিশ্বাস বেশি হবে। এবং আত্মবিশ্বাস যদি বেশি হয়, তাহলে কি হবে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস কি, এই পার্সোনালিটি বা ব্যক্তিত্বের একটা প্রথম ধাপ, একটা প্রভাব তৈরি করে তোমার মধ্যে, একটা প্রভাব যে আমার মধ্যে সেলফ কনফিডেন্স আছে। তাহলে এই শারীরিক দিক যেগুলো কি করছে, তোমার ব্যক্তিত্বের উপর কিন্তু একটা প্রভাব ফেলেছে। আবার মেন্টাল কম্পোনেন্ট, মেন্টাল কম্পোনেন্ট কি, এর মধ্যে আছে যেমন ধরো আমাদের এই যে ইন্টেলিজেন্স, রিজনিং, মেমোরি, থিঙ্কিং, ডিসিশন মেকিং এবিলিটি, এগুলো কি হচ্ছে, এগুলো আমাদের যে কোনো প্রকার একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বোঝাচ্ছে। হ্যাঁ? যে যে কোনো পরিস্থিতিতে আমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি। এবার ধরো যে ছাত্র দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেয়, তার কি হবে, তার মানসিক দক্ষতা অনেক বেশি ভালো, তার ইন্টেলিজেন্স লেভেল অনেক ভালো, তার প্রবলেম সলভিং এবিলিটি অনেক ভালো। তাহলে তার মানসিক এই যে শক্তি, এই যে এবিলিটি, তারা কি করে, তার ব্যক্তিত্বকে প্রভাব ফেলে, তার ব্যক্তিত্বকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। আবার ইমোশনাল স্টেবিলিটি, ইয়েস, আবেগগত অবস্থা। আবেগগত ধরো ইমোশনালকে যদি স্টেবিলিটি বলতে আমরা বুঝি, যেটা আবেগকে, ধরো আবেগের মধ্যে কেমন আছে, যেমন ধরো রাগ, ভয়, ঘৃণা, আনন্দ, উদ্বেগ, এগুলো কি করতে হবে, এগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমাদের যে অনেক সময় আমরা রেগে যাই, আমাদের যে মেজাজ তার উপর নির্ভর করে, এগুলো কি করতে, এগুলো সকলভাবে আমাদেরকে রেগুলেট করার চেষ্টা করতে হবে, কারণ এগুলো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমার পার্সোনালিটির উপর। কারণ এই সমস্ত ফ্যাক্টর গুলোকে যদি আমি ধরো কোনো একটা ম্যাচে যদি আমি হেরে যাওয়ার পর যদি আমি সেখান থেকে নিজেকে শান্ত করতে না করতে পারি, তাহলে কি হবে, আমি আবেগকে কন্ট্রোল করতে পারবো না, আমরা একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। যদি আমি সেই ম্যাচটাকে, আমি যদি সেটাকে মেনে নিই, সেটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার মধ্যে কি হবে, পার্সোনাল ডেভেলপমেন্ট হবে, ব্যক্তিত্ব অনেক বেশি উন্নত হবে। সোশ্যাল অ্যাডাপ্টেবিলিটি, সামাজিক অভিযোজন বলতে আমরা কি বুঝি, সামাজিক অভিযোজন মানে হচ্ছে ধরো এই যে ধরো আমরা যে সোশ্যাল যে সমস্ত কাজগুলো, ধরো এবিলিটি টু ইন্টারাক্ট এফেক্টিভলি উইথ আদার্স, অন্যের সাথে আমি কিভাবে মেলামেশা করব, সামাজিক যে কোনো পরিস্থিতিতে আমি কিভাবে নিজেকে সেখানে মানিয়ে নেব। হ্যাঁ, এই যে যে ক্ষমতা, যে একজন ছাত্র যে সে ভালোভাবে ধরো তার কথা বলার যে ক্ষমতা, অন্যের সাথে কিভাবে কথা বলবো বা দলগত কিভাবে কাজ করব, এই সমস্ত দলগত কাজ বা এই সমস্ত দক্ষতা কি করে একজন ব্যক্তিকে একজন আদর্শ মানুষ বা একটা পরিপূর্ণ ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করে। এরপর আছে ধরো মোরাল এবং এথিক্যাল ভ্যালু, মানুষের মধ্যে এই যে নৈতিকতা বলো, বিশ্বাস বলো, হ্যাঁ, বা সঠিক বা ভুল রোধের বিকাশ, যেগুলোকে আছে ধরো, এই যে যে মোরাল এবং এথিক্যাল ভ্যালু, যেগুলো হচ্ছে মানুষ এই আমরা অন্যের সাথে কিভাবে সেটাকে আমাদের যে নৈতিকতা, আমাদের যে বিশ্বাস, আমাদের যে ভুল বোঝাবুঝির যে ক্ষমতা বা আমাদের যে দায়িত্ববোধ, এগুলো কি সব কিন্তু এর অন্তর্ভুক্ত। এখন যখন খেলার সময় যদি আমরা সঠিকভাবে আমার নিজের নৈতিকতা বজায় রেখে যদি আমি কোনো কিছুকে খেলি, সেখানে কোনো প্রকার যদি আমি অসৎ কোনো কাজ যদি না করি, নিয়ম মেনে কোনো প্রকার প্রতারণা না করে খেলি, তার মধ্যে কি হবে, আমাদের মধ্যে একটা নৈতিকতা বাড়বে, আমাদের একটা ভালো ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করবে। এরপর আসছে কি, অ্যাটিটিউড এবং ইন্টারেস্ট, ইয়েস,
যে কোনো কাজের প্রতি কি করছে, যে কোনো কাজের প্রতি আগ্রহ, তার পছন্দ অপছন্দ, এই যে মানসিক দৃষ্টিভঙ্গি, যে কোনো কাজের প্রতি কি একজন মানুষকে তার যে কোন দিকে তার অ্যাটিটিউড, তার কোন দিকে তার আগ্রহ আছে, সেগুলো কি করে তার ভিতর কিন্তু একটা অ্যাটেনশন বা মোটিভেশন তৈরি করে। আমার যদি অ্যাটেনশন, আমার যদি সরি অ্যাটিটিউড যদি আমার বা ইন্টারেস্ট যদি আমার বেশি থাকে, তাহলে আমার মধ্যে কি হবে, আমার দৃষ্টিভঙ্গি আলাদা হবে, আমার সেই কাজের প্রতি একটা স্পেসিফিক একটা ইন্টারেস্ট থাকবে। তাহলে একজন যে ছাত্র খেলাধুলা পছন্দ করবে, সে কি হবে, সে অনেক বেশি সক্রিয়, অনেক বেশি উদ্যমী হবে, অনেক বেশি সেলফ কনফিডেন্স হবে। তার মধ্যে কি হবে, এই যাদের মধ্যে এই অ্যাটিটিউড এবং ইন্টারেস্ট গুলো ধরো বেশি থাকবে, তাহলে কি হবে, তার মধ্যে একটা ইতিবাচক একটা মনোভাব তৈরি হবে, যেটা পার্সোনালিটির উপর প্রভাব ফেলবে। আবার স্পিরিচুয়াল কম্পোনেন্ট, যে আধ্যাত্মিক যে জীবনের আলটিমেট উদ্দেশ্য কি, জীবনের শান্তি বা আন্তরিক যে বিকাশকে বোঝায় সাধারণত। ধরো যে মানসিক বিকাশের মানে আধ্যাত্মিক বিকাশের সাথে একটা সম্পর্কিত। ধরো যে ব্যক্তি ধরো খুব শান্ত, সে খুব ধৈর্যশীল এবং সে একটা অন্তর্মুখী, সবসময় চিন্তা ভাবনা নিয়ে যখন নিযুক্ত থাকে, সেগুলো কি করে, সেগুলো তো একজন ব্যক্তিত্বকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে সাহায্য করে। তাহলে সিম্পল ভাবে এই যে যে কথাগুলোকে বললাম, সেগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার এই সমস্তগুলো একসাথে যদি আমরা কোনো একটা ইন্ডিভিজুয়াল কিন্তু ফ্যাক্টর বা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট কিন্তু একটা পার্সোনালিটিকে ভালো পরিপূর্ণ ব্যক্তিত্ব গড়ে তুলতে কখনোই পারবে না। এই সার্বিক গুলো যদি একসাথে আমরা করি, এই সার্বিক গুলো একসাথে মিলেমিশেই একজন ব্যক্তিকে তার সম্পূর্ণ ব্যক্তিত্ব গঠন করতে সাহায্য করে, যেটা একটা পরিপূর্ণ মানুষ হিসাবে কিন্তু গড়ে তুলতে সাহায্য করে। এটা হচ্ছে মূলত এই যে যে কম্পোনেন্টস, যেগুলো কথাগুলোকে আমরা বলছিলাম, সেই কম্পোনেন্টস গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্সোনালিটির ক্ষেত্রে। এবার বলো, তোমাদের এই যে কনফারেন্স যে পর্যন্ত হলো, সেখান থেকে কি তোমাদের কোনো প্রকার বুঝতে অসুবিধা বা কোনো কনফিউশন, কিছু কোয়ারিজ আছে কি নেই, বলো কেউ। না স্যার, নেই কোনো। বোঝা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে তো। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, বুঝে কোনো ওকে, বেশ। অসুবিধা নেই। এরপর আসি আমরা টাইপস অফ পার্সোনালিটি। এখন যে বিভিন্ন প্রকার থিওরির উপর বেস করে আমরা পার্সোনালিটি গুলোকে অনেক ভাবে অনেকগুলো ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। এবং এগুলো সবগুলো একই সাথে যত রকম পার্সোনালিটি থিওরি আছে, সবগুলো এক জায়গায় আছে। কোনো একটা নির্দিষ্ট বইতে তুমি এই সবগুলো তথ্য কোনোভাবেই কখনোই তুমি পাবে না। সেগুলো আমরা যদি একদম ক্লাসিফিকেশনটাকে করি, ফার্স্ট দেখো ক্লাসিফিকেশন নেম, তার টাইপস অফ পার্সোনালিটির ধরন, তার কি ক্যারেক্টারিস্টিক্স, সেগুলোকে দেওয়া আছে, এটা ইংলিশ, এটা বাংলায় করা আছে। এখন থিওরি বা ক্লাসিফিকেশন প্রথমে হিপোক্রেটস, যেখানে হিপোক্রেটস কি করেছিল, যেখানে 400 BC, 400 খ্রিস্টপূর্বাব্দ আগে কিন্তু এই ক্লাসিফিকেশনটা করেছিল। এখানে কি করেছিল, ফোর হিউমেরাল থিওরি নামে কিন্তু করেছিল। ফোর হিউমেরাল থিওরি, যেখানে কি বলেছিল, বেসড অন বডি ফ্লুইড এন্ড টেম্পারমেন্ট, অর্থাৎ শরীরে কিছু তরল উপাদানের উপর ভিত্তি করে চারটি মূল স্বভাব নির্ধারিত হয়েছে। মানে চারটি রসের উপর ভিত্তি করে মূলত ব্যক্তিত্বকে, যে চার ধরনের মানুষ আছে, একটা হচ্ছে স্যাঙ্গুইন, একটা হচ্ছে কোলেরিক, একটা হচ্ছে মেলানকোলিক, আর একটা হচ্ছে ফ্লাগমাটিক। আমি এখানে বেশ কিছু কথাগুলো লেখা আছে, আমি সেগুলোকে যদি এখন পরপর তোমাদেরকে বলতে যাই, অনেকগুলো সময় লাগবে। আমি সিম্পল তোমাদের গল্পের মতো করে একটুখানি তোমাদেরকে আমি বলে বেরিয়ে যাচ্ছি। সেটা কি, এই যে যে হিপোক্রেটস 400 খ্রিস্টপূর্বাব্দ আগে যে হিউম্যান যে শরীরে যে তরল উপাদান আছে, তার উপর ভিত্তি করে চার ভাগে আমাদেরকে ভাগ করেছিল। ফার্স্ট হচ্ছে সেঙ্গুইন। সেঙ্গুইন মানে মূল কথা হচ্ছে আনন্দময়। এখন এইখানে হচ্ছে, এখানে যে ক্যাটাগরিতে এখানে পার্সোনালি মানুষকে তাদেরকে রেখেছিল, তারা সবসময় কি হবে, হাসি খুশি এবং আশাবাদী, মিশুকে, হ্যাঁ, এবং আনন্দপ্রিয় থাকতে তারা ভালোবাসে। যেমন ধরো একটা এক্সাম্পল, যে এই সমস্ত ব্যক্তির মানুষটা কি হবে, সবসময় কি বন্ধুদের সাথে খোলামেলা মেলামেশা করতে পছন্দ করে, এবং তারা সবসময় বন্ধুদের সাথে মজা করে তারা সবসময় কাটাতে চায়। এটা হচ্ছে সেঙ্গুইন। এবার হচ্ছে কোলেরিক। কোলেরিক কথার অর্থ হচ্ছে উত্তেজনা প্রবণক। উত্তেজনা প্রবণক মানে কি, এটা একটা উচ্চ আকাঙ্ক্ষী, এটা হচ্ছে একটু লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্ব পছন্দ করে, এবং এটা একটা আবেগ প্রবণ, এবং এটা খুব সহজে এবং অল্পতেই কি হয়, খুব রেগে যায়। হ্যাঁ? আমি কতগুলো বললাম কি, কলারিকের বহুল যে বৈশিষ্ট্য ছিল, এরা হচ্ছে এদের মধ্যে একটা নেতৃত্ব, সবসময় চাইবে যে আমি নেতা হব, আমি যা বলবো সেটা আমার কথা শুনবে, এবং খুব দ্রুত তার মনের মতো না হলে সে দ্রুত সে রেগে যাচ্ছে। এই যে যেমন ধরো টিম লিডার মাঝে মাঝে রেগে যায়, এই এই ধরনের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই কলেজ। এরপর আছে মেলানকলিক। মেলানকলিক হচ্ছে তোমার
বিষণ্ণ। এরা সাধারণত একটু চিন্তাশীল এবং বিশ্লেষণ ভিত্তিক, গম্ভীর, মাঝে মাঝে খুব এরা বিষণ্ণ হয়ে যায়। তার মানে এরা হচ্ছে কি সবকিছুকে একটা গভীর ভাবে চিন্তা বিশ্লেষণ করে, এই ধরনের ক্যারেক্টারিস্টিক। আর একটা হচ্ছে ফ্লেগমাটিক, এরা হচ্ছে কোনো একটা শান্তশিষ্ট এবং হচ্ছে নির্ভরযোগ্য এবং আবেগ পূর্ণ একটা মানুষ। এদেরকে কি করা হয়, এরা কোনো কিছুকে খুব নির্ভরযোগ্য মানে খুব শান্তশিষ্ট থাকতে পছন্দ করে এবং ধৈর্যশীল, যে কোনো কাজের ক্ষেত্রে খুব ধৈর্যশীল প্রকৃতির হয়, সবসময় মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজকে সাধারণত আম, ভেবে চিন্তে সমস্ত কিছুকে সিদ্ধান্ত নেয়। দেখো এই যে যে চারটে ক্যারেক্টারিস্টিক্স আমরা বললাম, যে 400 খ্রিস্টপূর্বাব্দ আগে হিপোক্রেটাস যেটা আমাদেরকে দিয়েছিল, আমরা যদি এখন বর্তমান দিনে আমরা যদি এরকম ভাবে ভাগ করার চেষ্টা করি, আমরা এই ধরনের ক্যাটাগরিতে মানুষ কি সোসাইটিতে পাই কি পাই না? নিশ্চয়ই পাই। কারণ দেখো 400 খ্রিস্টাব্দ পূর্বাব্দ আগে কিন্তু ক্লাসিফিকেশন করেছিল, সেটা এখনো কিন্তু প্রযোজ্য, এগুলো কিন্তু এই অনুযায়ী ভাগগুলো কিন্তু চলছে। এরপর আসছে কার্লজং পার্সোনালিটি থিওরি। কার্লজং পার্সোনালিটি থিওরিকে ভাগ করেছিল হচ্ছে ঠিক দু ভাগে, একটা হচ্ছে ইন্ট্রোভার্ট পার্সোনালিটি আর একটা হচ্ছে এক্সট্রোভার্ট পার্সোনালিটি। এবং ঠিক এই ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট পার্সোনালিটি এই থিওরিটাকে স্ট্যাবলিশ করেছিল কে? কার্লজং পার্সোনালিটি থিওরি কত সালে? 1921। কিসের উপর বেস করে করেছিল? বেসড অন এনার্জি ওরিয়েন্টেশন অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন। তার মানে কি নিজের মধ্যে যে থাকা, যে সমাজমুখী যে সমস্ত আচার আচরণ, তার উপর ভিত্তি করে ভাগ করেছিল। আর একটা স্যার, তাহলে এখানে তোমাদের প্রশ্ন, স্যার তাহলে অ্যাম্পিভার্ট এটা লিখেছেন, এটা কি? এই অ্যাম্পিভার্টটা পরে এসেছিল, এই থিওরি যখন স্টাবলিশ করেছিল দুই ভাগে, একটা হচ্ছে ইন্ট্রোভার্ট, একটা এক্সট্রোভার্ট। পরে একটা নাম হয়েছে অ্যাম্পিভার্ট, যেটা হচ্ছে দ্বিমুখী ব্যক্তিত্ব। দ্বিমুখী ব্যক্তিত্ব মানে কি, এই অন্তর্মুখী এবং বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে মানে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের মধ্যে যে গুণগুলো থাকবে, দেখা যাচ্ছে এই দুই গুণের সমষ্টি আর কিছু মানুষ আছে, তাদেরকে আমরা বলবো অ্যাম্পিভার্ট। এখন তাহলে ইন্ট্রোভার্ট আমরা কাদেরকে বলবো? বারবার বলছি ইন্ট্রো। ইন্ট্রো মানে কি? ইন্ট্রো মানে কি হচ্ছে ভিতর, মানে এরা হচ্ছে অন্তর্মুখী, এরা হচ্ছে সবসময় কি হচ্ছে নিজের মধ্যে নিজেকে নিয়ে থাকতে ভালোবাসে। এরা অনেক সময় আত্মমগ্ন থাকে, মানে নিজেকে নিয়ে চিন্তাশীল, শান্ত স্বভাব প্রকৃতির হয়ে থাকে, চুপচাপ থাকতে ভালোবাসে। হ্যাঁ, দেখা যায় অনেক সময় দেখা যায় না, ক্লাসের মধ্যে খুব বেশি কথা বলে না, খুব দূর স্থির এবং শান্ত স্বভাবের, সবসময় নিজের মতো করে থাকে। এই ধরনের পার্সোনালিটি হচ্ছে এরা, এদেরকে বলবো হচ্ছে ইন্ট্রোভার্ট পার্সোনালিটি। এরপরে ঠিক এর অপোজিট হচ্ছে কি? এর অপোজিট হচ্ছে এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট কারা? এরা হচ্ছে একটু আউটগোয়িং, এনার্জেটিক, সোশ্যাল, অ্যাক্টিভ, অ্যাকশন ওরিয়েন্টেড। এরা যে কোনো কাজে খুব ঝাঁপিয়ে পড়তে চায়, এখনো যে কোনো কাজে এবং যে কোনো কথা বলাই বলো, যে কোনো কাজে বলো, সোশ্যাল ওয়ার্ক বলো, যে কোনো কাজে যে কারোর সাথে মিশতে বলো, খুব খোলাখুলি এরা মিশতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, সবার সাথে এরা কথা বলতে পছন্দ করে এবং সবার সাথে মিলেমিশে থাকতে এরা পছন্দ করে। এরা হচ্ছে এক্সট্রোভার্ট পার্সোনালিটি। এখন এই দুইয়ের সংমিশ্রণ মানে কি, ওই যে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট, এই দুইয়ের গুণ যখন একটা মানুষের মধ্যে থাকবে, তখন তাকে আমরা বলবো অ্যাম্বিভার্ট বা দ্বিমুখী ব্যক্তিত্ব। মানে এরা কখনো চুপচাপ থাকবে, আবার কখনো বেশুকে থাকবে, এই ধরনের মানুষ প্রবণতা বেশি। আবার এরপরে যদি আমরা আছি সেলডনের সোনোটাইপ থিওরি, তোমরা সবাই জানো। সেখানে কি হচ্ছে 1940-তে দিয়েছিল কিসের উপর? বডি স্ট্রাকচার এন্ড ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, দেহের গঠন এবং দেহের যে পেশিবহুল বা পাতলা, তার উপর ভিত্তি করে তিন ভাগ ভাগ করেছিল: এন্ডোমর্ফ, মেসোমর্ফ, একটোমর্ফ। এন্ডোমর্ফ কাদেরকে বলবো? তোমরা সবাই জানো, যারা একটু হাইট শর্ট, মোটা সোটা, তাদেরকে, তাদের যে পার্সোনালিটি কেমন হবে, তারা একটু মিশুক প্রকৃতির, শান্ত এবং আরামপ্রিয় হয়ে থাকে। হ্যাঁ? আর মেসোমর্ফ কারা? এরা একটু পেশিবহুল, শক্তিশালী। এরা কি হয়? ওই অনেকটা এক্সট্রোভার্টের মতো, এরা উদ্যম, সাহসী, যে কোনো কাজের মধ্যে এরা ঝাঁপিয়ে পড়তে পছন্দ করে, যেমন ধরো অ্যাথলিট বা যে কোনো খেলোয়াড় বলতে পারি। একটোমর্ফ কারা? এরা সাধারণত একটু কি হয়, লম্বা, লম্বাটা হয় এবং রোগা পাতলা টাইপের হয়ে থাকে, এবং এরা খুব চিন্তাশীল হয়ে থাকে এবং নিজের মধ্যে অনেক সময় কি হয়, অন্তর্মুখী, নিজেকে নিয়ে অনেক সময় এরা ব্যস্ত থাকে, খুব বেশি এরা কিন্তু চিন্তা করে। এরা হচ্ছে তোমার একটোমর্ফ। এখন এই অনুযায়ী কিন্তু স্পোর্টসের দিকেও কিন্তু বিভিন্ন দিক আছে, গুণাবলী, যে এন্ডোমর্ফের দিকে কি কি কোন কোন খেলায় পারদর্শী হবে, একটোমর্ফ কোন কোন খেলা হবে, সেগুলো আসবো আমরা পরে। এরপরে যদি আমরা আসি যে টাইপ এ অ্যান্ড টাইপ বি থিওরি, যেটা দিয়েছিল ফ্রিডম্যান অ্যান্ড রোসেনম্যান, যেটা কত সালে? 1976 এবং 1976 এটাকে আবার মডিফাই হয়েছিল। সেখানে দু ধরনের পার্সোনালিটির কথা বলা হয়েছিল, একটা হচ্ছে টাইপ এ, একটা হচ্ছে টাইপ বি। এখন টাইপে আমরা কাদেরকে বলবো? টাইপে হচ্ছে যারা সব, তাদের মধ্যে একটা কম্পিটিটিভ নেচার থাকবে, যে সমস্ত মানুষের মধ্যে একটা কম্পিটিটিভ নেচার থাকবে, এবং যারা কি করছে, যে কোনো সময় সমস্ত বেশিকে একটা খুব বেশি আশা করে, উচ্চ আকাঙ্ক্ষী হয়ে থাকে, এবং যে কোনো পরিস্থিতিতে কি হয়, একটা বেশি পরিমাণে চাপ নিতে পছন্দ করে। মানে অনেক সময় তারা খুব বেশি, মানে কি বলবো, চাপ নিয়ে এসে বলছে আমি খুব লোডগ্রস্ত, এবং সময় সম্পর্কে তারা খুব সচেতন।
হ্যাঁ? এবং এই ধরনের কি হয়, এরা অনেক বেশি যেহেতু চাপ নিচ্ছে, তারপরে সাধারণত এরা স্ট্রেসে এরা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ভুগতে থাকে। কারণ এদের মধ্যে একটা চাহিদা বেশি, উচ্চাকাঙ্ক্ষী হওয়ার ফলে কি হয়, এদের মধ্যে একটা কি হয়, সবসময় একটা ছটপটানি একটা ব্যাপারটা থাকে। সেই জন্য এদেরকে বলা হয় যে অনেক, এরা কিন্তু সব থেকে বেশি এবং স্ট্রেসে ভোগে, এবং সবসময় কি হয়, এরা একটা যে কোনো কম্পিটিটিভ নেচারে গিয়ে এরা জিততে চায়, যে আমাকে জিততে হবে, উচ্চাকাঙ্ক্ষী বলেছে। টাইপ বি ঠিক এর অন্য, উল্টো অপোজিট। তারা কি বলছে, মানুষরা ধীর স্থির হবে, শান্তপ্রিয় হবে, ধৈর্যশীল হবে, এদের মধ্যে কম কম্পিটিটিভ নেচার হবে, এবং যে কোনো পরিস্থিতিতে এরা কি মানিয়ে নিতে কিন্তু সক্ষম। এরা হচ্ছে টাইপ বি পার্সোনালিটি। এছাড়াও আদার্স কিছু টাইপস আছে, যেগুলো হচ্ছে ভেরিয়াস, ইনক্লুডিং ডনলেট, যেটা 1980-র দশকে হয়েছিল, যেটা হচ্ছে টাইপ সি পার্সোনালিটি এবং টাইপ ডি পার্সোনালিটি। টাইপ সি পার্সোনালিটি কিভাবে টাইপ সি পার্সোনালিটিকে কাদেরকে বলা হচ্ছে, এরা সাধারণত কি হয়, নিজেদের যে আবেগ, এরা সাধারণত আবেগগুলোকে লুকিয়ে রাখে, এবং যে কোনো প্রকার এরা পরস্পরের সাথে কোঅপারেশন, সহযোগিতামূলক খেলা, বা যে কোনো অন্যের সাথে কোনো দ্বন্দ্ব প্রকার ঝামেলা, সেগুলো তারা এড়িয়ে চলে। এরা সবসময় পছন্দ করে না, এরা সবসময় নিজেদের মধ্যে নিখুঁততা পছন্দ করে এবং সূক্ষ্মভাবে তারা থাকতে পছন্দ করে। আর টাইপ ডি কি বলছে, এরা একটু আবার অন্য, এরা অনেক সময় কি হচ্ছে, হতাশ। হ্যাঁ, এদের মধ্যে সবসময় একটা বিষণ্ণ, প্রায় একটা উদ্বিগ্ন, প্রায় একটা হতাশার একটা ছাপ এরা কিন্তু ভোগে। এরা মানসিকভাবে কিন্তু ভীষণ রকম দুর্বল হয়, এদের মানসিকভাবে কিন্তু সহযোগিতার প্রয়োজন। কারণ এরা সবসময় এত পরিমাণে দুশ্চিন্তা থাকে, দুশ্চিন্তায় কিন্তু এরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এটা হচ্ছে টাইপ বি পার্সোনালিটি। এছাড়াও আছে দেখো বিগ ফাইভ পার্সোনালিটি, যেটা ওসেন মডেল আমাদেরকে বলা হয়। এই যেটা এটা ওয়াইডলি যেটা অ্যাকসেপ্টেড ইন মডার্ন সাইকোলজিতে, আধুনিক যে সাইকোলজি আছে সেটা এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড। সেখানে বলেছে হিউম্যান পার্সোনালিটি মূলত 5টি ভাগের উপর সেখানে ভাগ করা আছে। একটা হচ্ছে ওপেননেস, আর একটা হচ্ছে কনসিস্টেনিয়াস, আর একটা হচ্ছে এক্সট্রাভার্সন, আর একটা হচ্ছে এগ্রিয়েবলনেস, আর একটা আছে নিউরোটিসিজম। এখন এই ওপেননেস বলছে বলছে হচ্ছে উন্মুক্ত। উন্মুক্ত, উন্মুক্ত বলতে কি বুঝি, ধরো ওপেননেস মানে কিছু সবসময় এরা নতুন নতুন কিছু শিখতে এরা আগ্রহী হয়, যে কোনো প্রকার কিছু শিখবে, নতুন নতুন কৌশল, নতুন নতুন কিছু ক্রিয়াকলাপ, সেগুলো সাথে সবসময় কিন্তু এরা পরিচিত, যে নিউ, সামথিং নিউ, নতুন কিছু করবে। এরা হচ্ছে ওপেননেস টু এক্সপিরিয়েন্স, যে কোনো কিছুকে এরা অভিজ্ঞতাকে নিতে কিন্তু এরা ভীষণ পছন্দ করে। কনসিস্টেন্সনেস, এরা হচ্ছে একটা দায়িত্বশীলতা। এরা কি করে, এরা অনেক সময় একটা ডিসিপ্লিন, শৃঙ্খলা পরায়ণ হয়, সমস্ত রুলস রেগুলেশন নিয়ম এরা মেনে চলে, এবং এদের লক্ষ্য একটা নির্দিষ্ট কিছুকে অর্জন করা নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে। এরা খুব দায়িত্বশীল হয়ে থাকে, এবং এরা সমস্ত কিছু নিয়ম নিয়ম শৃঙ্খলা, ডিসিপ্লিন ইত্যাদি মেনে চলে। আর হচ্ছে এক্সট্রোভার্সন। এক্সট্রোভার্সন কি, এরা হচ্ছে অনেক সময় দলগত খেলা বা বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা অন্যের সাথে কথাবার্তায় কিন্তু এরা ভীষণভাবে পারদর্শী হয়ে থাকে, এবং এদের মধ্যে একটা সহানুভূতিশীল এবং পরস্পর পরস্পর একটা সহযোগিতাপূর্ণ মনোভাব কিন্তু এদের মধ্যে থাকে। এগ্রিয়েবলনেস, এগ্রিয়েবলনেস কাদেরকে বলবো, না এই হ্যাঁ, এগ্রিয়েবলনেস কি, এটা অনেক সময় কি অনেকটা সবার কাছে কি হয়, একটু বিশ্বাসযোগ্যতা হয়, এবং সবাইকে একটা সহানুভূতিশীল চোখে কিন্তু তারা সবাইকে দেখে, সবাইকে সাহায্য করার মানসিকতা কিন্তু যে কোনো পরিস্থিতিতে এগিয়ে, সবাইকে সহযোগিতাপূর্ণ মনোভাব কিন্তু এদের মধ্যে থাকে। আর হচ্ছে নিউরোটিসিজম, মানে কি, মানসিক অস্থিরতা। এরা সবসময় কিন্তু দুশ্চিন্তা, এরা একটা মেজাজি, খিটখিটে, যে কোনো প্রকার একটা চাপ বা মানসিক হতাশাগ্রস্তর মধ্যে কিন্তু সবসময় এরা জীবন কাটায়। এদের মধ্যে যে কোনো সবসময় একটা অস্থিরতা, একটা উদ্বেগ এদের মধ্যে কিন্তু চলতেই থাকে। এরপর আসি যদি আমরা ইরিকসনের পার্সোনালিটি থিওরি, যেটা ইরিকসন 1952 যেটা দিয়েছিল, যেখানে যেখানে এই যে 1952 সালে যে ইরিকসনের যে সরি যে পার্সোনালিটি যে থিওরিটা দিয়েছিল, সেটাকে অনেক সময় কি বলা হয়, এটাকে পেন মডেল নামেও কিন্তু পরিচিত। হ্যাঁ, পেন মডেলও কিন্তু বলা হয়। এখানে যে টাইপস এর কথা বলা হয়েছিল, যে ইরেকশনের এই যে পার্সোনালিটি থিওরিতে মধ্যে, সেখানে 3টে ভাবের কথা বলা হয়েছিল। একটা হচ্ছে তোমার এক্সট্রাভার্সন, একটা হচ্ছে নিউট্রোসিজম, আর একটা হচ্ছে সাইক্রিটিসম। এখন এক্সট্রাসিজম মানে কি, এরা বলছে যে এরা একটু মিশুক প্রকৃতির হবে, ঠিক এরা হচ্ছে অন্যের সাথে খোলামেলা এরা মিশতে পছন্দ করবে, এবং নিজেদের মধ্যে কি হবে, এরা দলবদ্ধ কোনো কিছু খুবই তারা পছন্দ করে। আবার নিউরোটিজম যাদেরকে বলবো, তারা হচ্ছে কি, হট মেজাজি, চটপট কোনো চাপগ্রস্ত হয়ে পড়ে, মেজাজ হারিয়ে পড়ে, খিটখিটে টাইপের হয়ে পড়ে, এই ধরনের। আবার সাইকাটিজম কারা বলছি, এরা একটু আগ্রাসী বা এরা একটু সহানুভূতিশীল,
এরা নিজেদের আচরণকে অনেক সময় কি হয় নিয়ন্ত্রণ করতে করে, এরা নিজেদের আচরণকে কি করে নিয়ন্ত্রণ করে চলে এবং সহানুভূতিশীল এবং দায়িত্বশীল এবং যে কোনো সামাজিক কাজকে এরা খুব সমাজের সাথে মানানসই ভাবে কাজ করে। এরপরে আছে ধরো মায়ার বিগার টাইপস অফ ইন্ডিকেটর, যেটাকে আমরা যেখানে মূলত চারটি ভিত্তির উপর এই চারটি ভিত্তিকে বেস করে এই পার্সোনালিটি টাইপকে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে এক্সট্রোভার্সন ভার্সেস ইন্ট্রোভার্সন, একটা হচ্ছে সেনজিং ভার্সেস ইনটিউশন, আরটা হচ্ছে থিঙ্কিং ভার্সেস ফিলিং, আরটা হচ্ছে জাজিং ভার্সেস প্রিজার্ভিং। সেগুলোকে আমি আর বলছি না। এই হচ্ছে মূলত পার্সোনালিটি যে সমস্ত টাইপস গুলো ছিল সেই টাইপস গুলো। এখন যদি আমরা আসি এই থিওরিজ অফ পার্সোনালিটি, যদিও তোমাদের এই থিওরি অফ পার্সোনালিটি আপার প্রাইমারি লেভেলের জন্য কোনো দরকার নেই, তবু আমি এখানে রেখেছি যা ছোট্ট একটা কথা তোমাদেরকে রেখেছি, যদি কখনো ভুল করে প্রশ্ন এসে থাকে যাতে তোমরা উত্তরগুলো দিতে পারো। জাস্ট আমি সংক্ষেপে বলে চলে যাবো, মানে একটা থিওরিকে অনেক বড় থিওরি, সেগুলোকে ইলাবোরেট করতে অনেক সময় লাগবে। আমরা জাস্ট থিওরি একটা ফার্স্ট যখন সাইকো অ্যানালিটিক থিওরি, এই সাইকো অ্যানালিটিক থিওরিটাকে কে দিয়েছিল তোমাদেরকে মনে রাখতে হবে এই নামগুলো, যেটা দিয়েছিল সিগমান্ড ফ্রয়েড। সিগমান্ড ফ্রয়েড কি করেছিল, এই তত্ত্ব অনুযায়ী যে সাইকোঅ্যানালিটিক থিওরির তত্ত্ব অনুযায়ী সিগমান্ড ফ্রয়েড ব্যাখ্যা করেছিল যে মানুষের যে আচার আচরণ সেগুলো মানুষের নির্ভর করে মূলত তিনটে বিষয়ের উপর। সেগুলোকে কি কি, একটা হচ্ছে ইড, ইগো, সুপার ইগো। এই তিনটে ইড, ইগো, সুপার ইগো। এই ইড কি, ইড হচ্ছে ধরো আমাদের কোনো কিছুকে ইচ্ছে হয় না, তাৎক্ষণিক ইচ্ছা, ইড চাইবে সে সেটাকে যে কোনো উপায়ে যেন তেন উপায়ে সেটাকে ফুলফিল করা। ইগো কি করবে, ইগো তার বাস্তব রিয়েলিটিটাকে দেখে কোনো কিছুকে সিদ্ধান্ত নিতে পছন্দ করবে। এখন সুপার ইগো কি করবে, সে তার নৈতিকতাকে বজায় রাখার চেষ্টা করে, দুইয়ের মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করবে। এটাই হচ্ছে এই যে থিওরি, যে সাইকোঅ্যানালিটিক থিওরি। যদি আমরা এই থিওরিটাকে পরে এক্সপ্লেন করেছি একটু, তাহলে আমাদের এই থিওরির মূল কথা কি বলেছিল, যে এই যে মানুষের যে আচার আচরণ বা এই যে যে পার্সোনালি তার যে বিকাশ, সেই বিকাশ বা মূলত তিনটি স্তরের সাথে ভারসাম্য রেখে গড়ে ওঠে। একটা হচ্ছে ইড, ইগো, একটা হচ্ছে সুপার ইগো। এরপরে আছে সাইকোসোশ্যাল থিওরি। সাইকোসোশ্যাল থিওরি কে দিয়েছিল ইরিকসন। সাইকোসোশ্যাল থিওরিতে ইরিকসন তিনি কি বলেছিল, যে তিনি বলেছিলেন যে জীবনের যে আমাদের লাইফের জীবনের যে প্রতিটা ধাপে ধাপে কিন্তু আমাদের সামাজিক কিছু পরিবর্তন আসে এবং এবং সামাজিক কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু আমাদের গড়ে উঠতে হয়। এবং এই যে যে সাইকোলজিক্যাল যে লাইফ শুরু থেকে এখন শেষ পর্যন্ত জীবনের স্তরকে 8টি সাইকোলজিক্যাল স্টেজে কিন্তু জীবনকে ভাগ করেছিল এবং প্রত্যেকটি স্টেজে এখন ছোটবেলা থেকে কিভাবে তার শুরু হয় সেটাও আমরা ডিটেলস এর পরে আমরা বিস্তারিত পড়বো। এরপর আসছে কি ট্রেড থিওরি। ট্রেড থিওরি কে দিয়েছিল, আলপোর্ট দিয়েছিল, গার্ডেন গার্ডেন আলপোর্ট। যেখানে কি বলেছিল যে ব্যক্তিত্বের গুণাবলী, ব্যক্তিত্ব কতগুলো গুণাবলীর সমষ্টি। এখন সেখানে সেই গুণাবলীকে কতগুলো ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে কার্ডিনাল, একটা সেন্ট্রাল, একটা হচ্ছে সেকেন্ডারি। একটা কার্ডিনাল মানে হচ্ছে কি, একজন খুব প্রধান কতগুলো গুণ, সেন্ট্রাল মানে বলছে সাধারণ কতগুলো গুণ, এবং সেকেন্ডারি বলছে কতগুলো হচ্ছে পরিস্থিতি ভিত্তিক গুণ। এই সব দিকগুলো মিলে একটা 16 PF তোমার 16টা পার্সোনালিটি ফ্যাক্টর, যাকে ক্যাটেল 16 PF বলা হয়, এই 16টা পার্সোনালিটি ফ্যাক্টর কিন্তু নির্ধারণ করেছিল এই ট্রেড থিওরির মাধ্যমে। এরপরে আসি ইরেকশন থিওরি, সেটাকে কেড়ে দিয়েছিল হেন্স ইরেকশন। সেখানে কি বলেছিল, যে তিনটি মাত্রার উপর ভিত্তি করে কিন্তু এই পার্সোনালিটি থিওরিকে ব্যাখ্যা করা। একটা হচ্ছে এক্সট্রোভার্সন ভার্সেস ইন্ট্রোভার্সন, একটা হচ্ছে নিউটোসিজম ভার্সেস স্টেবিলিটি, আর একটা হচ্ছে সাইক্রেটিজম। এখানে EI, NS এবং P এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, অবশ্যই প্রশ্ন আসতে পারে। এই যে এই মনস্তাত্ত্বিক পরিমাপ ভিত্তিক শ্রেণী বিন্যাসের উপর ভিত্তি করে একটা পার্সোনালিটি করে ওঠে। আর হচ্ছে কি 5 মডেল ফ্যাক্টর। 5 মডেল ফ্যাক্টর কি, যেটার নাম হচ্ছে ওসেন মডেল আমরা যেটাকে বলছি, যেখানে গিয়ে বলছি কনসিস্টেন্সনেস, এক্সট্রাভার্সন, অ্যাগ্রিয়েবলনেস, নিউটোসিজম, ওপেননেস, যে ব্যক্তিত্ব এই 5টা বৈশিষ্ট্যের উপর বেস করে কিন্তু গড়ে ওঠে, যাকে আমরা 5 মডেল বলি। হিউম্যানিস্টিক থিওরি কে দিয়েছিল, কার্ল রজার্স বা এব্রাহিম মাসলো। আমরা সবাই জানো যেখানে কতগুলো কি সেলফ কনসেন্ট, সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা হায়ারার্কি থিওরি নামে আমরা পরিচিত। এগুলো যে মানুষের জীবন বিন্যাসের থেকে শুরু করে মানুষের যে ডেভেলপমেন্ট, যে তার সোশ্যাল অ্যাকচুয়ালাইজেশন, এই সম্ভাবনা কতগুলো সম্ভাবনার উপর বেস করে কিন্তু দেওয়া হয়েছিল, যেগুলো সেলফ কনফিডেন্স, সেলফ কনসেপ্ট মানে কি নিজের সম্পর্কে ধারণা, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিজের সর্বোচ্চ উন্নতি। তাহলে একজন খেলোয়াড় সেরা পারফরমেন্সে কিভাবে উন্নতি করবে, সে কিন্তু এই হিউম্যানিস্টিক থিওরিতে কিন্তু সেগুলোকে ব্যাখ্যা করা হয়েছিল। এরপর আছে ধরো সোশ্যাল লার্নিং থিওরি। সোশ্যাল লার্নিং কি হচ্ছে, এটা দিয়েছিল আলফ্রেড বান্দুরা। MCকিউ কিন্তু আসবে, সোশ্যাল লার্নিং থিওরিকে এস্টাবলিশ করেছিল আলফ্রেড বান্দুরা। তাহলে এগুলো কি, অন্যদের থেকে কোনো কিছুকে শেখা, কোনো কিছুকে মডেল, কোনো কিছুকে দেখে আমরা অনুকরণ করে কোনো কিছুকে শিখি না, নকল করি না, ঠিক এই থিওরিতে সেই কথাটাই বলেছিল।
টাইপ থিওরি, যেটাকে হিপোক্রেটস বা উইলিয়াম সেলডন, এখানে কি বলেছিল, এই থিওরিতে বলেছিল যে মানুষের কিছু নির্দিষ্ট টাইপের উপর ভিত্তি করে মানুষের আচার আচরণকে ভাগ করা যায়। যেমন এই যে ধরো হিপোক্রেটাস তার যে ভাগ, যে চারটি ভাগ, সেই ফ্লেগমাটিক, সেঙ্গুইন, ফ্লেগমাটিক, মেলানকলিক, কালারিক, এই চারটে ভাগে ভাগ করেছিলাম। সোমাটাইপ, সেলডন, একটোমট, এন্ডোমট, মেসোমট, তার উপর ভিত্তি করে মানুষ এগুলো ওঠে। আর আছে বিহেভিয়ারিস্টিক থিওরি, বিএড স্কিনার দিয়েছিল। সেখানে কি বলেছিল যে মানুষের আচরণ এবং প্রতিক্রিয়া ভিত্তিক, যে পুরস্কারের মাধ্যমে আমাদের রিএনফোর্সমেন্ট যাকে আমরা বলছি, যে পুরস্কারের মাধ্যমে এবং শাস্তির মাধ্যমে আমাদের মধ্যে ব্যক্তিত্ব গড়ে ওঠে। আর হচ্ছে মায়ার বিগার থিওরি, যেখানে বলেছিল মায়ার বিগার থিওরিতে কি বলেছিল, মায়ার বিগার থিওরিতে যেটাকে বলা হয়েছিল যে মানুষের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে 16 PF যে টাইপস যে পার্সোনালিটি, সেই যে 8টি কতগুলো বৈশিষ্ট্যর উপর কিন্তু বেস করে 16 PF পার্সোনালিটি গড়ে ওঠে, যেটা হচ্ছে ইন্ট্রোভার্ট ভার্সেস এক্সট্রোভার্ট, এটা হচ্ছে কি সেনজিং ভার্সেস ইনটিউশন, থিঙ্কিং ভার্সেস ফিলিং এন্ড জাগিং ভার্সেস প্রিজার্ভিং। এই ভিত্তিতে 16টি ধরনের কথা পার্সোনালিটি ফ্যাক্টর কিন্তু গড়ে ওঠে। সেগুলো কিন্তু এই হচ্ছে মূলত পার্সোনালিটি থিওরি। তোমরা শুধু জাস্ট পার্সোনালিটি থিওরির নাম, কে এস্টাবলিশ করেছিল, সেই নামগুলো জানলেই এনাফ, আর কিছু তোমাদের আসবে না। এখন এই যে আমরা যদি আরেকটা বিখ্যাত থিওরি, যেটা পার্সোনালিটি যার উপর বেস করে দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে যে ফ্রয়েডের থিওরি অফ পার্সোনালিটি, যেটা ইড ইগো, সুপার ইগো আমরা যেটাকে বলি, সেগুলোকে যদি আমরা একটু তোমাদের মতো করে যদি সেগুলোকে আমরা যদি একটুখানি ব্যাখ্যা করার চেষ্টা করি, যে ইড ইগো সুপার ইগোটা কি, সেটা কিভাবে কাজে লাগবে, সেটাকে যদি আমরা তোমাদেরকে বলি যে ইড ইড ইগো সুপার ইগো কিভাবে আমাদের মানুষের মধ্যে একটা ব্যক্তিত্ব গড়ে তুলছে, সেগুলো যদি আমরা যদি একটুখানি বলি যে ইড জিনিসটা কি, ইগো জিনিসটা কি, এবং সুপার ইগো জিনিসটা কি। এই তত্ত্বে, এই যে সিগমন্ড ফ্রয়েড তার সাইকোঅ্যানালিটিক তত্ত্বে কি বলেছে, যে মানুষের ব্যক্তিত্ব মূলত এই 3টি অংশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। একটা হচ্ছে ইড, একটা হচ্ছে ইগো, একটা হচ্ছে সুপার ইগো। ইড হচ্ছে কি, ইড হচ্ছে, এটা হচ্ছে একদম প্রাইমারি বা প্রাথমিক একটা অংশ, যেটা হচ্ছে সহজাত অংশ, যেটা হচ্ছে একদম জন্ম থেকেই কিন্তু এটা প্রাপ্ত। ইড কিন্তু জন্ম থেকে আনন্দ, সে সবসময় কি চায়, আনন্দ চায়, সে কিন্তু বেদনায় না, মানে সে হচ্ছে আনন্দের সাথে তার সম্পর্কিত, সে কোনো কিছুকে তার সে যেটা তার মনে হবে সেটাই সেটাকে ফুলফিল করার চেষ্টা করে। এখন কিভাবে, ধরো সে একটা প্লেজার প্রিন্সিপাল নীতি ফলো করতে কিন্তু খুবই পছন্দ। এখন কিভাবে, ধরো তোমরা একটা এক্সাম্পল যদি দিই, ধরো তুমি এখন এই যে আমার সাথে এখানে ক্লাসে তোমরা এখানে বসে আছো, এখন তোমার মনে হচ্ছে যে আমি ক্লাসটা করবো না, ক্লাসটা বন্ধ করে আমি অন্য কিছু করতে ইচ্ছা করছি, তুমি এখন ভাবছো। হ্যাঁ, আবার তুমি এই যে তুমি ভাবছো, ইট কি বলছে, তোমার এই যে ভাবনাটা যখন এলো, এলে যেন তেন প্রকারে তোমার এই ভাবনাটাকে পূর্ণ করার চেষ্টা করবে, না আমাকে এই কাজটা করতে হবে। এবং এই সমস্ত কিছু ঘটছে কি, এই আনকনসিয়াস মাইন্ডে। কিন্তু ইগো কি করছে, এই রিয়েলিটিকে বিশ্বাস করে, বাস্তবতাকে বিশ্বাস করতে চায়। এই একটা যুক্তিবাদী অংশ, যা ইড ও বাস্তবতার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে, যে বর্তমান পরিস্থিতি কি, সিচুয়েশন কি, তার উপরে সাথে একটা রিয়েলিটির সাথে বিশ্বাস করে। এই জন্য বলছে রিয়েলিটি প্রিন্সিপাল, বাস্তবতার নীতি। এ কি করছে, ইড চাইলে তুমি এখন ক্লাস বন্ধ করে খেলবে বা মোবাইল দেখবে। ইগো বলছে না, ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে হবে, যদি ক্লাসটা আমি না শুনি তাহলে অনেক বিষয়ে আমি নতুন কিছু জানতে পারবো না। ইগো কি করবে, রিয়েলিটির সাথে, এই বাস্তবতার সাথে, এর সাথে কিন্তু একটা সামঞ্জস্য খোঁজার চেষ্টা করবে। এখন সুপার ইগো কি করবে, এ কি করবে, এ তোমার যে ভেতরের যে নৈতিকতা, বিবেক, তোমার যে পিতামাতার বা নিয়ম, এই যে সমাজ ও পিতামাতার যে নিয়ম, সেগুলোকে সে একটা মোরালিটি প্রিন্সিপাল কে সে বিশ্বাস করে। সে কি করবে, এই দুইয়ের ভিতর এইবার সে সঠিক বিচার, তোমার যে নৈতিকতা আছে সেগুলো দিয়ে সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করবে, যে কোনটা ঠিক। ইড বলছে আমাকে এখন ক্লাসটা অফ করে আমাকে, সরি, ইড বলছে কি আমাকে এখন ক্লাসটা অফ করে খেলতে হবে। ইগো বলছে না, এটা ক্লাসটা যদি অফ করি তাহলে এত কিছু আমি শুনতে পারবো না, এত কিছু আমি শিখতে পারবো না। আর ইগো কি করবে, এখন এই দুইয়ের মধ্যে সে একটা বেচারি, সে খুব কনফিউশন হবে, সে দুইয়ের ভিতরে এখন ব্যালেন্স করছে। কি করে ব্যালেন্স করবে, তার নৈতিকতা, কারণ মোরাল প্রিন্সিপাল, মোরালিটিতে বিচার করবে, নৈতিকতা বিচার করার চেষ্টা করবে। হ্যাঁ, নৈতিকতা বিচার করে সে বললো না চলো, তুমি এখন যদি ক্লাসটা যদি না শোনো, তুমি তাহলে এগুলোকে ভালো করে তুমি করতে পারবে না। হ্যাঁ, তখন তুমি কি করবে, না তাহলে সিদ্ধান্ত নেবে ফাইনালি, না আমি করবো, বা তোমার নৈতিকতা তোমার হেরে গেল, না চলো তো এখন গিয়ে খেলা দেখি, এই যে নৈতিকতার মধ্যে ইগো জিতে গেল। হ্যাঁ, তার উপর ডিপেন্ড করে তুমি তখন একটা সিদ্ধান্ত নেবে। বা ধরো তোমাদের যদি আরেকটা যদি উদাহরণ দিই, আমরা যখন পরীক্ষার সময়, তখন অনেক সময় কি হয়, অনেক সময় নকল করার জন্য চিন্তা করো না, কথা ভাবো যে স্যার নেই, চলো একটুখানি দেখে লিখবে, একটু নকল করি, তাহলে তোমার ভিতরে এই যে ভাবনাটা এলো,
রিয়েলিটি ইট, যে চলো নকল করবো, সে অসৎ উপায়, সে যেন তেন উপায়ে, স্যার নেই যেন তেন উপায়ে নকলটাকে করার একটা প্রবণতা তার ভিতরে তৈরি হবে। ইগো কি করবে, ইগো সে হচ্ছে রিয়েলিটি না স্যার যদি চলে আসে, যদি ধরে ফেলে তাহলে কি হবে। সুপার ইগো কি করবে, দুইয়ের মধ্যে একটা ব্যালেন্স করে তোমাকে একটা ফাইনাল সিদ্ধান্ত নেবে, তার নৈতিকতা দিয়ে বিচার করবে, দিয়ে সেটাকে একটা ফাইনাল তোমাকে সিদ্ধান্ত নিতে আসবে। তাহলে এই পরস্পর এই তিনজনের মধ্যে একটা সম্পর্ক যদি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি যে রিয়েলিটিটা কি, দেখো এখানে লিখে দেওয়া হচ্ছে ইট কি চায়, ইগো কি করে ভাবনা করে, সুপার ইগো কি করে বিচার। ইট বলছে আই ওয়ান্ট ইট নাও, আমার এক্ষুনি এটা চাই, আমার এখনই এটা চাই। ইগো সে কি করবে, লেটস থিংক ইফ ইট ইজ পসিবল অর নাও, সে রিয়েলিটিকে বুঝা করছে যে তুমি এটা চাই ঠিক আছে, বাস্তবে কি এটা এখন সম্ভব, কি বলছে, সে সেটাকে সম্ভব করে সেটাকে বিচার করছে। সুপার ইগো মনে করছে না এটা ঠিক না ভুল, সে বিচার করছে এটা এখন পাওয়া যাবে কি যাবে। তাহলে দেখো ইট ইগো সুপার ইগো কিভাবে কাজ করে, আবার যে কোনো প্রকার সিদ্ধান্ত আসে, আমার মাথায় হলো যে এই কাজটা করবো, ইট বলছে। রিয়েলিটি কি করবে, এই ইগো কি করবে, তোমাকে বাস্তবতার সাথে না এই কাজটা এখন করলে এই সমস্যা হতে পারে। সুপার ইগো কি করবে, এই দুয়ের মধ্যে তোমার যা মোরাল প্রিন্সিপাল সেগুলো দিয়ে তোমাকে বোঝার চেষ্টা করে ফাইনাল সিদ্ধান্ত আসবে। দেখো এগুলো আমাদের জীবনে চলে আছে কি নেই। সাইকো সাইকো অ্যানালিটিক্যাল সাইকোসোশ্যাল থিওরি, সাইকোসোশ্যাল থিওরি কিন্তু একটা মানুষের হিউম্যান লাইফের যে কোনো প্রকার সিদ্ধান্ত বা জীবন থেকে চলার পথে কিন্তু ভীষণভাবে এইগুলো কিন্তু আমাদের অজান্তেই আমার মনের ভিতরে কিন্তু এই কাজগুলো কিন্তু ঘটে থাকে, থাকে কি থাকে না, নিশ্চয়ই থাকে। আমরা যখন কোনো অসৎ কাজ করি বা ভালো কোনো কাজ করি, তার ভালো মন্দ আমরা বিচার করি কি করি না, তাহলে ভালো মন্দ যে বিচার করি সেগুলো কে বিচার করছে, তোমার হিউম্যান মাইন্ডে, তোমার এই যে আনকনসিয়াস মাইন্ড, এটা এখানে লেখা আছে। হ্যাঁ, ইট কি করছে, ইট সবসময় আনকনসিয়াস মাইন্ড, অচেতন অচেতন মস্তিষ্ক, আনকনসিয়াস মাইন্ড সে কিন্তু করছে। ইগো রিয়েলিটিতে বোঝার চেষ্টা করছে, ইগো কি করছে, কনসিয়াস এবং আনকনসিয়াস সে কিন্তু উভয় চিন্তা করছে। আবার সুপার ইগো কি বলছে, সে কিন্তু কনসিয়াস আর আনকনসিয়াস উভয় মাইন্ড কাজ করছে। তাহলে দেখো এগুলো কিভাবে আমাদের মাইন্ডের ভিতর কাজ করে যায়, আমরা এবং সেগুলো থেকে একটা ক্লিয়ার। এখন খুব সহজ করে যদি বলি, ইড মানে ইচ্ছা, ইগো মানে হচ্ছে বাস্তব চিন্তা, সুপার ইগো মানে হচ্ছে তোমার নৈতিক বিচার। এগুলোর মাধ্যমে কিন্তু মূলত এই সাইকো অ্যানালিটিক থিওরি গুলো কিন্তু যে আমরা যে কোনো প্রকার সিদ্ধান্ত নিই সেগুলো কিন্তু গড়ে ওঠে। এখন বলো এই থিওরি থেকে তোমাদের কোনো প্রকার কনফিউশন কোনো কিছু আছে, যদি থাকে তোমরা সেগুলো কিন্তু বলো, বলো কথা বলো, বলো কোনো কনফিউশন আছে কি নেই বলো। ঠিক আছে স্যার। ওকে, আমরা এবার আসি এই যে সাইকোসোশ্যাল কনফ্লিক্ট অফ পার্সোনালিটি, এই যে মানুষের যে ব্যক্তিত্বের যে বিকাশ, যেখানে হচ্ছে ইরিকসন কি বলেছিল যে জীবনের জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত জীবনের 8টা স্টেজে আমাদের ভালো মন্দর উপর ডিপেন্ড করে একজন মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে। এই যে যে ইলেকশন, যে যে জীবনের যে শুরু থেকে মৃত্যু পর্যন্ত জীবনের যে 8টি ধাপে যেটাকে বিভক্ত করেছিল, এবং প্রতিটি ধাপে বিভিন্ন প্রকার একটা প্রকার কনফ্লিক্ট থাকে, এবং যদি আমরা সেই কনফ্লিক্টকে, যদি সেই সংঘাতকে যদি আমরা ভালোভাবে সমাধান করতে পারি, তাহলে আমাদের মধ্যে একটা পজিটিভ আউটকাম আসে। যদি আমরা সেই সংঘাতকে যদি ভালো মতো করতে না পারি, তাহলে আমাদের মধ্যে একটা নেগেটিভ আউটকাম তৈরি আসে। এবং স্টেজ গুলোকে মনে রাখতে হবে, নাম্বার স্টেজ 1 কি, ট্রাস্ট ভার্সেস মিস্ট্রাস্ট, সেটার বয়স কত, 0 থেকে 1.5 বছর পর্যন্ত, যেটাকে আমরা কি বলি ইনফ্যান্সি স্টেজ। এখন এই স্টেজে কি হয়, শিশুর মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়, এই ট্রাস্ট, একটা বিশ্বাস তৈরি হয়। আবার একটা নেগেটিভ আউটকাম কি আছে, তার মধ্যে একটা ভয় বা একটা অবিশ্বাস তৈরি হয়। এখন যদি শিশুকে ছোটবেলা থেকে ভালো করে শেখানো হয়, ভালো করে যদি ছোট ছোট কাজগুলোকে যদি করতে বা দিলে, সে তার মধ্যে কি হবে, তার মধ্যে একটা আত্মবিশ্বাস বা নিরাপত্তা একটা গড়ে উঠবে। যদি না করা যায় তাহলে কি হবে, তার ভিতরে একটা অবিশ্বাস বা আতঙ্ক তৈরি হবে। তাহলে দেখো ভালো ব্যক্তিত্ব গড়ে তুলে দেখলে এই পজিটিভ আউটকাম সবসময় তাদের মধ্যে একটা নিরাপত্তা ভরসা, যেটা আগামীতে কিন্তু একটা কি হবে, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাসী গড়ে তুলতে সাহায্য করবে একটা শিশুকে। আবার এরপরে আসছে কি, এরপরে আসে দেখো স্টেজ সাইকোসোশ্যাল কনফ্লিক্টের স্টেজ নাম্বার 2, সেখানে হচ্ছে অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট, যেটাকে আমরা বলছি টডলার এজ। টডলার এজের বয়স কত, 1.5 বছর থেকে 3 ইয়ার্স। যেখানে ট্রাস্ট কি বলছে, যেখানে বলছে এই যে যে
যে আত্মনির্ভর, এখানে দেখো ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড কনফিডেন্স, যে আত্মনির্ভর এবং আত্মবিশ্বাস সেটা হচ্ছে তোমার ট্রাস্ট। মিসট্রাস্ট কোনগুলো, যেটা হচ্ছে নেগেটিভ হচ্ছে তোমার যে সেম যে লজ্জা এবং তোমার ডাউট ইন সেলফ, নিজের প্রতি সন্দেহ। এবং এইগুলোকে যদি তুমি ঠিকভাবে যদি ছোট ছোট কাজ দিয়ে তার মধ্যে যদি তুমি গড়ে তুলতে পারো, তাহলে শিশু কি হবে, তার মধ্যে একটা আত্মনির্ভরতা তৈরি হবে। আর যদি না হয় তাহলে কিন্তু সন্দেহ এবং লজ্জা তৈরি হবে। আবার এরপরে হচ্ছে তোমার প্রি স্কুল স্টেজ, যাকে আমরা বলছি ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। তাহলে এখানে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, এখানে কি হবে, এখানে শিশুর মধ্যে একটা উদ্যোগ বা একটা উদ্যম বা একটা এই যে ইনিশিয়েটিভ বা লিডারশিপ কোয়ালিটি তৈরি হওয়ার চেষ্টা করবে। আর যদি না হয় তার মধ্যে একটা গিল্ট বা অপরাধমূলক বা ইনোভেশন সংকট তৈরি হবে। আবার স্টেজ নাম্বার 4, যেখানে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিনিটি, যেটাকে বলছে তার এজ এর নাম হচ্ছে তোমার 5 থেকে 12 বছর, যেখানে বলছে স্কুল এজ। এখানে কি বলছে, সেন্স অফ দ্য কম্পিটেন্স, যেখানে তোমাকে আরেকটা হচ্ছে নেগেটিভ ইয়ে বলছে ফিলিং অফ ইনফর্মিটি, যেখানে হচ্ছে পরিশ্রম বনাম নিচতা। হ্যাঁ, মানে যদি পরিশ্রম যদি তুমি করো, তাহলে তোমাকে কি হবে, যে কোনো প্রকার দক্ষতা বা সাফল্যের অনুভূতি হবে। যে তুমি তো ভালো পরিশ্রম করো, তোমার দক্ষতা থাকলে তার মধ্যে একটা সাফল্যের একটা অনুভূতি খুঁজে। আর যদি তুমি না হয় তাহলে কি হবে, তোমার মধ্যে একটা হীনমন্যতা তোমার মধ্যে তৈরি হবে। আবার যখন আইডেন্টিফাই আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, যেটাকে আমরা বলছি অ্যাডোলেসেন্ট স্টেজ 12 থেকে 18। যদি অ্যাডোলেসেন্ট স্টেজ 3টে ভাগে, প্রি অ্যাডোলেসেন্ট, মিড অ্যাডোলেসেন্ট, পোস্ট অ্যাডোলেসেন্ট, সেগুলোকে আমরা বলছি না, একটা অ্যাডোলেসেন্ট বলছি 12 থেকে 18। সেখানে বলছি যদি তুমি ভালোভাবে এখানে যদি না করতে পারো, হ্যাঁ, তাহলে হচ্ছে টাস্ক যদি না করতে পারো, নিজের মধ্যে আত্মপরিচয় সেখানে শূন্য হবে এবং আত্মপরিচয় গঠন হবে না, এবং ভবিষ্যৎ নিয়ে তোমার মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হবে। এবং স্টেজ নাম্বার 6, যাকে আমরা ইয়ং বা অ্যাডাল্ট এজ বলছি, 18 থেকে 40, এই এজ গুলোর সাথে বয়সটাকে মাথায় রাখবে। আবার 7 নম্বর স্টেজ, যেখানে হচ্ছে জেনেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, যেটাকে আমরা বলছি মিডিল স্টেজ, যেখানে হচ্ছে 40 থেকে 65। আর ইগো ইন্টিগ্রিটি অ্যান্ড ডেসপার, যেটাকে বলছে 60 ইয়ার্স টু ওল্ড এজ, যেখানে হচ্ছে স্যাটিসফ্যাকশন উইথ লাইফ, জীবনের পরিপূর্ণতার অনুভব করা। হ্যাঁ, আবার যদি তুমি না করতে পারো তাহলে অনুশোচনা বা হতাশা তৈরি হবে। এইগুলো হচ্ছে এই যে ইরেকশনের স্টেজ অফ লাইফ সাইকোঅ্যানালিটিক থিওরিকে, যে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত স্টেজকে ব্যক্তিত্ব বিকাশ গঠনে সাহায্য করে, সেই স্টেজগুলো। এখন যদি আমরা আসি যে ইম্পর্টেন্স অফ পার্সোনালিটি ইন ফিজিক্যাল এডুকেশন, যে শারীরিক শিক্ষার ক্ষেত্রে এই পার্সোনালিটির কি গুরুত্ব আছে বা কি গুরুত্ব নেই, সেগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে কিভাবে এই শারীরিক শিক্ষার ক্ষেত্রে এই পার্সোনালিটি কিভাবে কাজে লাগে। আমরা ফার্স্ট কতগুলো পয়েন্ট আমরা যেখানে দিয়েছি, যে একটা হচ্ছে এনহান্স করবে লার্নিং ইন মোটর স্কিল, অর্থাৎ যে কোনো প্রকার মোটর স্কিলকে ভালোভাবে শিখতে কিন্তু আমাদের এই পার্সোনালিটি ভীষণভাবে সাহায্য করে। এবং কিভাবে আমাদেরকে সাহায্য করে, যদি ধরো একজন অন্তর্মুখী একটা ইন্ট্রোভার্ট যদি কোনো একটা পার্সোনালিটি মানুষ থাকে, তারা কি চাইবে, তারা সবসময় চাইবে যে আমি যেখানে প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসটার জন্য কি হবে, নিজে একা প্র্যাকটিস করি। অন্তর্মুখী এক্সট্রোভার্টটা কি করবে, না আমি একটা গ্রুপ দলগত ভাবে কোনো কিছুকে শিখতে তারা পছন্দ করে। এখন তুমি যদি সেই পার্সোনালিটিকে যদি জানো, তাহলে ব্যক্তিত্ব কি করবে, তার ব্যক্তিত্ব অনুযায়ী তোমাকে আলাদা আলাদা যদি আমি তাদেরকে ট্রেনিং দিই, তাহলে তোমাদের মধ্যে কি হবে, শেখার গতি অনেক বেশি ডেভেলপ হবে, অনেক বেশি আগের থেকে ভালো হবে। সেই জন্য বলছে এনহান্স করবে মোটর স্কিল লার্নিং, শিখতে সাহায্য করবে। 2 নম্বর কি বলেছে, এইডস ইন সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেথড, ইয়েস, উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে সাহায্য করবে। এবং শিক্ষক যদি আগে থেকেই বুঝতে পারে যে ছাত্রছাত্রীরা যে কিভাবে কি পদ্ধতিতে তারা সহজে সমস্ত বিষয়টাকে খুবভাবে শিখতে পারবে, এবং যে ছাত্রদের জন্য কোনটি অনেক বেশি অ্যাক্টিভ হবে, যেটা অন্য অন্য বা ধরো একটা স্কিলকে শেখাতে গেলে বা একটা ড্রিলকে যদি আমি শেখাতে চাই, কোন মেথডটাকে যদি আমি ভালো করে শেখাবো, সেই সম্পর্কে যদি আগে থেকে ওয়াকিবল থাকে, তাহলে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। ইমপ্রুভ করবে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ইয়েস, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কি করবে, একটা সম্পর্ক উন্নত করবে। যে ব্যক্তিত্ব যদি আমি আগে থেকে জানি, তাহলে কি হয়, পরস্পর এটা ইন্ট্রোভার্ট পার্সোনালিটি না এক্সট্রোভার্ট, তাহলে পরস্পরের মধ্যে একটা বিশ্বাস বোঝাপড়া গড়ে উঠবে, যা ফলে একটা শিক্ষণীয় পরিবেশ গড়ে উঠতে সাহায্য করবে। হেল্পস ইন ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, ইয়েস, প্রতিভা শনাক্তকরণ করতে সাহায্য করবে, কারণ ব্যক্তিত্ব ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের খেলার দিকে থাকে। যেমন এন্ডোমার্ট তারা কি ধরনের অ্যাক্টিভিটি করবে, এক্সট্রোমার্ট তারা কি ধরনের অ্যাক্টিভিটি করবে, সেটা তো আমরা আগে থেকে জানবো। কারণ এন্ডোমার্টের কিছু চারিত্রিক ক্যারেক্টারিস্টিক আছে, এক্সট্রোমার্টের কিছু চারিত্রিক ক্যারেক্টারিস্টিক্স আছে। কারণ প্রত্যেকটা ব্যক্তিকে যদি আমরা আগে থেকে শনাক্তকরণ করতে পারি, তাহলে আমরা তাদের প্রতিভাকে আইডেন্টিফাই খুঁজে বের করতে সাহায্য হবে। সাপোর্ট করবে মেন্টাল হেলথ অ্যান্ড মোটিভেশন, ইয়েস, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং তাদের মধ্যে মোটিভেশন, যে কোনো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। কারণ ব্যক্তিগত যদি
অনুযায়ী শিক্ষার্থীর মধ্যে যদি মানসিক চাহিদা পরিপূর্ণ বা যে কোনো ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে সাহায্য করবে। এইডস ইন গ্রুপ ডাইনামিক অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট, ইয়েস, দলগত সম্পর্ক এবং নেতৃত্ব গঠনে সাহায্য করবে, সম্ভব হয়। এনহান্স করবে ডিসিপ্লিন এন্ড গোল সেটিং, যে কোনো প্রকার শৃঙ্খলা বা নির্ধারণ করতে, লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে। এখন এর অ্যাপ্লিকেশন কোথায় আছে? অ্যাপ্লিকেশন হচ্ছে দেখো যারা এক্সট্রোভার্ট খেলোয়াড় তারা কি হয় মূলত দলগত খেলাগুলো পছন্দ করে। আর যারা ইন্ট্রোভার্ট তারা কি হচ্ছে ব্যক্তিগত খেলা, ইভেন যেমন অ্যাথলেটিক এইগুলো, আর যেগুলো এক্সট্রোভার্ট তারা কি হচ্ছে টিম গেম এই ধরনের খেলাধুলো পছন্দ করে। আবার আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম খেলোয়াড়রা প্রতিযোগিতা ভালো করে, যারা ইমোশনালি স্টেবল তারা যে কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলায় ভালো তারা ফলাফল করে। আবার যারা সোশ্যাল অ্যাডাপ্টিভ সামাজিকভাবে অভিযুক্ত যারা তারা দলগত খেলায় খুব সহজে সবার সাথে অন্যের সাথে মিলেমিশে যায়। এই হচ্ছে গোটা পার্সোনালিটি যা ছিল, সেই পার্সোনালিটি থেকে তোমাদের যদি কোনো প্রকার কোয়ারিজ থাকে তোমরা নিশ্চয়ই আমাকে বলতে পারো যে স্যার এই জায়গাটাকে পার্সোনালিটি আমরা বুঝতে পারলাম না, এই জায়গাটাকে একবার বলুন। এই হলো গোটা পার্সোনালিটির আজকের ক্লাসের ভিডিও। আশা করি তোমাদের নিশ্চয়ই পার্সোনালিটি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তোমরা নিশ্চয়ই আমাকে জানাও, আমি তোমাদেরকে আবার বলবো। বল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমবি কোচিং ক্লাসের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।